প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সকাল সকাল আব্বুর বকুনি খেয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হলাম। না জানি আজ কপালে কি আছে, তবে আমি নিশ্চিত জবের জন্য আমি সিলেক্ট হব না, কারণ আগেও প্রায় 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছি আর প্রতিবারই ফলাফল এসেছে আমি সিলেক্ট হইনি। এটা নিয়ে আমার যে মাথা ব্যথা তার থেকেও আব্বুর মাথা ব্যথা বেশি। সব সময় শুধু কথা শোনাবে, চাকরিতে আমি সিলেক্ট হই না সেটা কি আমার দোষ? সে যাই হোক, আজ এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি হিমেল মেহরাজ, বাবা মায়ের একমাত্র সন্তান। আর শুনতে হবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। ইন্টারভিউ রুমের বাইরে বসে আছি, এমন সময় একজন আমাকে ভিতরে যেতে বললেন, আর বসে না থেকে রুমে গেলাম। স্যার আসবো? কথাটি বলে ভিতরে থাকা মানুষটাকে দেখে নিজের কলিজা কেঁপে উঠল, কারণ সামনে সুমাইয়া। সুমাইয়াকে দেখে পাটা কাঁপতে শুরু করে দিচ্ছে। এই যে মিস্টার, আপনি কি ভেতরে আসবেন নাকি ওখান থেকে চলে যাবেন? মানে? কি মানে করছেন? ইচ্ছা না থাকলে চলে যেতে পারেন। কথাটি শুনে মন চাইছে শালাকে ইচ্ছা মতো পিটাই, কিন্তু আব্বুর জন্য কিছু বলতে পারছি না। আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলাম। প্লিজ সিট। জি। শামীম সাহেব এবং রেজাউল সাহেব, আমি একাই এনার ইন্টারভিউ নেব, সো প্লিজ আপনারা কোনো কিছু বলবেন না। জি ম্যাডাম। সুমাইয়ার এমন কথা শুনে হার্টবিট বেড়ে গেল। এখন কি বলে আল্লাহ ভালো। সো মিস্টার হিমেল, এই যাবৎ কয়টা ইন্টারভিউ দিয়েছেন? মাত্র 10টা। 10টা দিয়েছেন, সেটাও আবার মাত্র? জি। আপনার কি এখনো লুচ্চামি করার অভ্যাস আছে? সরি, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তো অনেক কিছুই হয়। এখন বলুন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুমাইয়ার কথা শুনে মন চাইছে খালিকে ধরে ইচ্ছে মতো পিটাই। কখন কি বলতে হয় এটাও হয়তো জানে না। কি হলো, কথা বলছেন না কেন? জি মানে ছিল, বাট এখন নাই। কেন, সময় শেষ তাই? না, তবে তার বাপের অনেক টাকা, যার জন্য অনেক অহংকার ছিল, তাই ছেড়ে দিছি। কি বললি তুই? আমি অহংকার করতাম? আরে আপনি রাগ করছেন? আমি কি আপনাকে বলছি নাকি? ম্যাডাম, উনি তো অন্য কারো কথা বলছেন। ওকে, আমি সরি, এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে ম্যাডাম আপনি আগের থেকে অনেক কিউট হয়েছেন। কেন, আগে কি খারাপ দেখছিলাম? শুধু খারাপ না, একদম পেতনি। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলাম। থাকলে না জানি পেতনি শালি আমার ঘাড় মটকাতো। বাইরে বের হয়ে হাঁটতে লাগলাম। আমি জানি এই জবটাও হবে না। আর অফিসে যে সুমাইয়ার সম্পর্কে বললাম অহংকারী আর পেতনি, সেটা একদম ডাহা মিথ্যে কথা। অহংকার জিনিসটা আসলে কি সুমাইয়া নিজেও আদৌ জানে কিনা সন্দেহ। ওর বাবার এত টাকা থাকার পরেও ভার্সিটি যেতে রিক্সা করে, আর আমি যে একটা ফকির যাকে কিনা কোনো কিছুই গিফট করতে পারিনি। তবে সুমাইয়ার এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না, বরং সে নিজেই আমাকে পকেট খরচে টাকা দিত। আর পেতনিটা সুমাইয়াকে দেখলে পরীরাও হিংসা করবে। নীল শাড়ি, খোলা চুল, হাতে ভিন্ন রকম চুড়ি, আর কপালে ছোট একটা টিপ, ব্যাস যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যেতে পারবে। সে যাই হোক, এসব ভেবে আর লাভ নাই। আমি জানি এই জব আর হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেসবুকিং করছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি সুমাইয়া, তোর এক্স। ওই শালি, তুই আবার আমারে কল করছিস কেন? করতে হলো, কারণ আমার বাবুটা এখনো যে চাকরি করে না, তাই চাকরি দেওয়ার জন্য কল করলাম। আমি তোর বাপের চাকরি করতে পারবো না। কেন পারবে না? এমনি পারবো না, রাখ তুই। সুমাইয়াকে কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। আর হ্যাঁ, ওকে আমি তুই করে বললাম, এটারও কারণ আছে। আমি চাই না আমার মতো বেকারকে সুমাইয়া ভালোবাসুক। মাঝে মাঝে সুমাইয়াকে মনে পড়তো, তখন অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। মেয়েটার সাথে সবসময় খারাপ করেছি। সুমাইয়াকে ভালোবাসার কথা আমি প্রথম বলেছিলাম, আবার ব্রেকআপটাও আমি করেছিলাম। আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আর কিছু না ভেবে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার পর আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিরে, আজ এত সকাল সকাল? না রে, এমনি। আর বাসায় থাকতেও ভালো লাগে না। সবসময় আব্বুর চাকরি নিয়ে কথা বলা ভালো লাগে না। শুধু কি তুই একাই শুনিস, আমি শুনি না? তবে আব্বু ঠিকই বলে, আর কতদিন এভাবে চলবে? ঠিক আছে, এসব বাদ দে। রাহুল, সিগারেট দে। কেন? আরে শালা খাবো। কিন্তু হেমেন? আজ আমিও খাবো। কথাটি বলার পর ওদের দুজনের দিকে তাকাতেই মনে হলো ভূত দেখার মতো আটকে উঠেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, আপনি কি হিমেল? না, তোর দুলাভাই। দে সিগারেট দে। হিমেল, পাগল হয়ে গেছিস নাকি? না, তবে তোরা সিগারেট না দিলে পাগল হব। এক প্রকার জোর করে ওদের থেকে সিগারেট নিয়ে খেতে লাগলাম। কখনো সিগারেট খাইনি, তবে আজ কেন এটাই ভালো লাগছে। ওদের সাথে আরো কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল করে রুমে বসে আছি, এমন সময় আব্বু রুমে আসলো। ইমেল, তোমার চাকরি কি হলো? জানি না। তোমাকে কল দেয়নি? না। একদম মিথ্যা বলবে না। অফিসের বস আজ বাসায় এসেছিল। মানে? তোমার এত মানে করতে হবে না। কাল থেকে তোমার জয়েনিং। কিন্তু আব্বু, আমি এই জব করতে পারবো না। দেখো ইমেল, আমি আর কতদিন এভাবে সংসার চালাবো?
এবার না হয় তুমি কিছু করো। জানি না তোমার এই জবটা করতে কি সমস্যা, আর জানতেও চাই না। তবুও তুমি এই জবটা করো, নিজের জন্য না হলেও আমাদের জন্য করো। আব্বুর মুখের উপর আর কিছু বলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। তবে যতটা সম্ভব সুমাইয়াকে এড়িয়ে চলতে হবে। পরের দিন অফিসের জন্য রেডি হচ্ছি, এমন সময় আব্বু এবং আম্মু রুমে এলো। কিছু বলবে? না, তবে মন দিয়ে কাজ করবি। হুম। আর কোনো কথা না বলে সকালে নাস্তা করে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর অফিসে এলাম। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বলল, আপনি কি হিমেল? জি। ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছেন। ঠিক আছে, যাচ্ছি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বসের কেবিনের সামনে এসে দাঁড়ালাম। ম্যাডাম, আসবো? আসুন, বসুন এখানে। ধন্যবাদ। হিমেল, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? সরি, আর এখানে এসব না বলে খুশি হব। কেন? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ কর্মচারী। কিন্তু হিমেল, আমি... সোমাইয়া, প্লিজ আমাকে এমন কিছু বলো না যেন এই জবটা ছেড়ে দিতে আমি বাধ্য হই। ঠিক আছে, আর বলবো না। আমি পিয়নকে বলে দিচ্ছি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ধন্যবাদ। আর বসে না থেকে বাইরে চলে এলাম। তারপর পিয়ন এসে আমার কেবিনে আর কাজ বুঝিয়ে দিয়ে গেল। প্রথম দিন তাই তেমন কোনো কাজ ছিল না, কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিলাম। তেমন কোনো কাজ নেই, তাই ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। আর কখনো আসার জন্য পারমিশন নিতে হবে না, যখন ইচ্ছা তখন আসবে। আর বলো, কি হয়েছে? হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবছি বাসায় চলে যাব। ও, ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। ম্যাডামের রুমে থেকে বের হয়ে কেবিনে থাকা ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আম্মুর সাথে একটু কথা বলে রুমে গেলাম। এরই মাঝে 2 দিন চলে গেল। স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে রেখেছেন। ঠিক আছে। কেবিনে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল। কিছু বুঝি না আমি। যতই সুমাইয়াকে এড়িয়ে চলতে চাই, সে ততই আমার কাছে চলে আসে। আর কিছু না ভেবে সুমাইয়ার কেবিনে গেলাম। ম্যাডাম, আসবো? ওই, তোমাকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোমার পারমিশন নিতে হবে না? সেটা হয় না ম্যাডাম। কেন হয় না? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ এক কর্মচারী। আর আমাকেই বা কেন পারমিশন নিতে হবে না? আরও তো সবাই আছে, তাদের বলুন। হিমেল, তুমি কি আমাকে এখন আর একটুকুও ভালোবাসো না? কাজের কথা বললে বলুন, না হলে আমি আমার কেবিনে যাব। ঠিক আছে, যাও। সেখানে আর না থেকে কেবিনে চলে এলাম। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। লাঞ্চে ফ্রি আছো? কেন? দুইজনে একসাথে লাঞ্চ করতাম। ঠিক আছে। আর শোনো, একটু হাসি খুশি থেকো। কেন, এখন কি আমি মনমরা হয়ে থাকি? হারে না, তুমি এত হ্যান্ডসাম, বাট একটু কম কম হাসো। তা ঠিক। আর হেসে কথা বলে যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে? তাহলে কি তোমাকে বিয়ে করে নিব? সুমাইয়া, কাজ বাদ দিয়ে এত হাসাহাসির কি আছে? আসলে ম্যাডাম, থাক, আর বলতে হবে না, এখন কাজ করো। জি। তারপর সুমাইয়া চলে গেল। আমরাও কথা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। এই যে স্যার, আর কত কাজ করবেন? ও, তুমি? কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? আসবে আর কি, সে মানুষটাই আর নেই। থাক, আর বলতে হবে না, এখন চলো। চলো। তারপর রিয়ার সাথে লাঞ্চটা করে নিলাম। অফিস ছুটির পর বাইরে আসতেই দেখলাম রিয়া একটা রিক্সায় বসে আছে। বাসায় যাবে না? যাব। তাহলে আসো। না থাক, আমি যেতে পারবো। আরে সমস্যা কি, আসো। আর আমি তো তোমাদের ওখান দিয়েই যাব। তারপরেও তুমি যাও, আমি অন্য একটা রিক্সা করে যেতে পারবো। আমি কিন্তু রাগ করব, প্লিজ। ঠিক আছে, চলো। রিক্সাতে ওঠার পর সারাটা রাস্তা দুজনে কথা বলতে বলতে এলাম। বাসার কাছে এসে রিয়াকে বিদায় দিয়ে ভিতরে চলে এলাম। ফ্রেশ হয়ে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো। মেয়েটার নাম কি রে? কোন মেয়ে আম্মু? আরে ওই মেয়ে যার সাথে তুই রিক্সা করে এলি। ও, ওর নাম রিয়া, আমার সাথেই কাজ করে। মেয়েটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি কি করব? তুই চাইলে ওর বাসায় কথা বলে দেখতে পারি। আম্মু, তুমি কি পাগল হলে নাকি? এখানে পাগল হওয়ার কি আছে? এখন আমি বিয়ে টিয়ে করবো না। আর আম্মু, প্লিজ এটা নিয়ে কিছু বলো না। রিয়া শুধুই আমার বন্ধু, আর কিছু না। হতে কতক্ষণ? আম্মু, আমি তোমার পায়ে ধরি, তুমি এখন যাও। ঠিক আছে, তবে তুই ভেবে দেখতে পারিস। আম্মু চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেললাম। সারা রিক্সা করে আসাও সমস্যা, এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। সেদিনের মতো আর কিছু না ভেবে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। অফিসে। হিমেল, একটা কথা বলি? জি, বলুন। না, আগে তুমি আমাকে তুমি করে বলো। সেটা আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? ব্যাস, পারবো না। ঠিক আছে, পারতে হবে না। এখন বলো, বাসায় থেকে কি তোমার জন্য পাত্রে দেখছে? দেখুন, এগুলো নিতান্ত আমার পার্সোনাল ব্যাপার, আপনার না জানলেও চলবে। প্লিজ বলো। বৈশালী, তোকে আমি বলতে যাব কেন? তুমি আমাকে বকা দিলা, আজ মনে হচ্ছে প্রথম দিলাম। তাই বলে অফিসে? দরকার হলে আরো দিব। তোর সমস্যা? আমার সমস্যা না হলে কার হবে? ঠিক আছে, তাহলে আমি আর এই জব করব না। কাল থেকে আর আসবো না। এই না,
তুমি আমাকে বকা দিবা, মন যা চায় তাই দিবা, তারপরও তুমি জব ছেড়ে দিও না। মনে থাকে যেন। এখন বলো কি খাবে? ছুটি লাগবে? আরে মাত্র তো আসলে, দুপুরের পর যেও। না থাক, লাগবে না, আমি যাই। আর কোনো কথা না বাড়িয়ে কেবিনে এসে কাজ করতে লাগলাম। এই কয়েকদিনে কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে কাজের ফাঁকে কথা বলতে পারি। হঠাৎ করে সুমাইয়ার কথা মনে পড়লো। মেয়েটা অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদানে আমি তাকে কিছুই দিতে পারছি না। কি ইমরান সাহেব, কি ভাবছেন? না, তেমন কিছু না, এমনি। আপনার কি খবর? এই তো চলছে ভাই। কিছু মনে না করলে একটা কথা বলি? মনে করলে বলবেন না? আচ্ছা শুনুন, আপনারা রিয়া ম্যাডামের সাথে কি সম্পর্ক? কেন? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার মনে হয় উনি আপনাকে ভালোবাসে। রাফি সাহেব, আপনার কপাল ভালো যে রিয়া আর আসেনি। আসলে আপনার হয়তো খবর করে ছাড়তেন। আর শুনুন, এখন একটা বিয়ে করে ফেলেন। তেমন কোনো মানুষ পেলে অবশ্যই করব, তখন আর বলতে হবে না। কেন? আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? জীবনে একটা ছিল, তবে এখন আর নেই। কেন? সেটা অন্য এক সময় বলবো। ঠিক আছে, এখন যাই, কাজ করি। ওকে, বাই। রাফির সাথে কথা বলে আবার কাজে মন দিলাম। হাতে কিছু কাজ থাকায় খেয়ালই করিনি দুপুর হয়ে গেছে। আর কত কাজ করবে? মানে? ও ম্যাডাম, আপনি? আরে বসো বসো। জি। এখন বাসায় চলে যাও। কেন? সকালে যে বললে তোমার ছুটি লাগবে। না, আমার ছুটি লাগবে না। তখন যে বললে। এমনি বলেছি। তাহলে চলো লাঞ্চ করি একসাথে। আপনি জান আমার দেরি হবে। ঠিক আছে, তোমার কাজ হলে আমার কেবিনে এসো, দুজনে একসাথে খাবো। আপনি খেয়ে নিন। তুমি না আসলে আমিও খাবো না। দেখা যাবে। কাজ শেষ করতে আরো 1 ঘন্টা সময় লাগবে। টেবিলের নিচ থেকে খাবার বের করতে সুমাইয়ার কথা মনে পড়লো, তাই টিফিন টানিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? তুমি সোফায় 5 মিনিট বসো, আমি কাজটা শেষ করে আসছি। জি। পকেট থেকে ফোনটা বের করে টিপতে শুরু করলাম। এদিকে অনেক ক্ষুধাও লেগেছে, কিছু বলতেও পারছি না, তবে অনেক রাগ হচ্ছিল। মন চাইছিল উঠে গিয়ে সুমাইয়ার ল্যাপটপ ভেঙে দিই, কিন্তু পারছি না। কিছু সময় পর। রেগে গেছো? না। হিমেল, একটা কথা বলি। বলুন। সেদিন কি আমার কোনো দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? আপনার কোনো দোষ ছিল না, আর এখনো নাই। তাহলে কেন চলে গিয়েছিলে আমার জীবন থেকে? নিশ্চুপ। তুমি যা বলতে আমি তো সেই কথাই শুনতাম। তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করলে? বুঝলাম আমি কিছু একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে। তা না করে হুট করে একদিন এসে বললে আমাদের ভালোবাসা রাখা সম্ভব না। কি হয়েছিল তোমার? নিশ্চুপ, কারণ তার কথার কোনো উত্তর দেওয়ার মতো ভাষা আমার নেই। প্লিজ হিমেল, কথা বলো। লাঞ্চ করবেন নাকি চলে যাব? কথাটি শুনে সুমাইয়া একটা দীর্ঘশ্বাস ফেললো। ঠিক আছে। তারপর লাঞ্চ শেষ করে নিজের কেবিনে চলে আসলাম। তোর অফিস কেমন চলছে? এই তো আম্মু, চলছে। আচ্ছা শোন, আগামীকাল আমি আর তোর আব্বু তোর মামার বাসায় যাব। তুই কি যাবি? না আম্মু, অফিসে কাজের চাপ অনেক। কিন্তু ওই পাগলিটা তো আমাদের দুজনের মাথা খেয়ে ফেলবে। তোমরা এবার ম্যানেজ করে নাও। ঠিক আছে, তুই এখন রেস্ট নে। রুমে বসে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো আর এসে যা বললো তা তো শুনতেই পেলেন। আম্মু বলল যে পাগলি, আপনারা আবার আমার গার্লফ্রেন্ড ভাববেন না। পাগলিটার নাম নীলা, অনেক পিচ্ছি, তবে ওর কথা বলা আর শাসন করা সবার মন মুগ্ধ করার মতো। সে যাই হোক, আম্মু চলে যাওয়ার পর আরো কিছু সময় বন্ধুদের সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন আব্বু আম্মুকে স্টেশন অব্দি এগিয়ে দিতে গিয়ে অফিসের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 45 মিনিট। না জানি সুমাইয়া আজ কি বলে, তবে ও কিছু বলবে আমার মনে হয় না, কারণ সুমাইয়া আমাকে দেখে অনেকটা ভয় পায়। কেন পায় জানি না। কেবিনে বসে কাজ করছি, এমন সময় রিয়া ডাকলো। এই যে হিমেল সাহেব, আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। তা কাজটা কি শুনি? বউকে রান্না করে খাওয়াচ্ছিলেন নাকি? থাকলে তো খাওয়াবো। আসলে আব্বু আম্মুকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিলাম। কেন? ওনারা কোথাও গেল নাকি? মামার বাসায়। ও, এখন বলো আমাকে কেমন লাগছে? রিয়ার এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হলাম। আরে অবাক হচ্ছ কেন? তো কি হব? আরে ধুর পোকা, আজ আমাকে কেমন লাগছে সেটা জানতে চেয়েছি। রিয়ার সাথে এতটা সময় কথা বলছিলাম, কিন্তু খেয়ালই করিনি রিয়া আজ শাড়ি পরে আসছে। আরে বাহ, আজ শাড়ি পরার কারণটা কি শুনি। কেন? আমার বুঝি শাড়ি পরা বারণ? বারণ হবে কেন? কখনো পরো না, তাই জিজ্ঞাসা করলাম। আগে আমার উত্তর দাও। সুন্দর লাগছে। শুধু সুন্দর? শুধু কেন হবে, অনেক অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউ আজ তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। কাউকে পড়তে হবে না, শুধু তুমি পড়লেই হবে। কি বললে? কিছু না। ঠিক আছে, এখন কাজ করো। তারপর দুজনে আর কথা না বলে কাজে মন দিলাম। কিছু সময় পর পিয়ন এসে রিয়াকে ম্যাডামের রুমে যেতে বলল। সেদিকে কান না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলাম।
প্রায় 15 মিনিট পর ম্যাডামের রুম থেকে রিয়া বের হলো। তবে সাথে আরেকটা মেয়েকে দেখলাম। তবে মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে কে মনে করতে পারছি না। এত ভেবে আমার কাজ নাই, তাই আবার কাজে মন দিলাম। কিন্তু কপালটা খারাপ, তাই শান্তি মতো কাজটা করতে পারলাম না। কারণ সোমাইয়া তার কেবিনে আমাকে ডেকে পাঠিয়েছে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। ওকে। আর রিয়ার সাথে তোমার এত কি কথা থাকে? ফ্রেন্ড, কথা বলতেই পারি। ফ্রেন্ডস নাকি অন্য কিছু? দেখুন। কি বলবে তুমি? তুমি কি মনে করছো আমি কিছু দেখতে পাই না? আমি সব সময় তোমাদের উপর নজর রাখি। আমি রিয়ার সাথে কি কথাটাও বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? আমি বলছি তাই। সোমাইয়া, তুমি যেটা ভাবছো আসলে সেটার কিছুই না। আমাকে শেখাতে হবে না। যাও, কাজ করো। আর ওর সাথে যেন কথা বলতে না দেখি। আর যদি বলি? সেটা পরে বুঝতে পারবে। সেখানে আর কিছু না বলে কেবিনে চলে এলাম। নিজের উপর অনেক রাগ হচ্ছে, কেন যে চাকরিটা করতে গেলাম। এখন যদি চাকরি ছেড়ে দেই তাহলে আব্বু অনেক কষ্ট পাবে। আর রিয়ার সাথে কথা না বললে কী বা হবে। এখন থেকে রিয়াকে একটু এড়িয়ে চলতে হবে। রিয়ার দিকে লক্ষ্য করতে দেখলাম নতুন মেয়েটাকে কাজ শেখাচ্ছে। আমিও আর কিছু না ভেবে কাজ করতে লাগলাম। সবার প্রায় টিফিন খাওয়া শেষ, শুধুমাত্র আমি ছাড়া। কারণ সকালে আব্বু আম্মুকে বিদায় দিতে গিয়ে টিফিনটাই আনা হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 2:30 বাজে। অফিসের বাইরে এসে একটা দোকান থেকে সিগারেট নিলাম। ভিতরে হয়তো খেতে দিবে না। সিগারেট খেতে খেতে অনেকটাই চিন্তা দূর হলো, তাই আর বাইরে না থেকে অফিসের ভিতরে চলে এলাম। কাজ করতে যাব এমন সময় আব্বুর কল। হ্যাঁ আব্বু, ঠিক মতো পৌঁছে গেছো? প্রায় 30 মিনিট আগে আসতে। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, শুধুমাত্র নীলা ছাড়া। কেন? আমার গার্লফ্রেন্ডের কি হয়েছে? সেটা ওর থেকে শোনো। ঠিক আছে, দাও। তুমি আসলে না কেন? এখন তো আগের মতো না, এখন আমি কাজ করি, তাই না? তাই কি হয়েছে? অফিসের ম্যাডাম ছুটি দেয় না তো। তাই বলে তুমি আসবে না? ঠিক আছে, আমার বুড়ি গার্লফ্রেন্ড কিছুদিন পর আমি যাব। প্রমিস করো। ওকে, প্রমিস। এখন রাখি। ও আমার পাপ্পি। ভাইয়া এত হেসো না, পেট ব্যথা। ঠিক আছে বুড়ি। বাই। নীলার সাথে কথা বলে কল কেটে দিলাম। ফোনটা ডেস্কের উপর রাখতেই দেখলাম রিয়া কেমন করুণ আর্তনাদে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতে চাইছে, চোখটাও ঝলমল করছে। হঠাৎ সোমাইয়ার কথা মনে পড়তে সেদিকে আর চোখ না দিয়ে কাজে মন দিলাম। কিন্তু খোদার জন্য বারবার কাজে মন বসছে না। চলে গেলাম ম্যাডামের কেবিনে। ম্যাডাম আসবো? বলো কি হয়েছে? একটু ছুটি লাগতো। কেন? ভালো লাগছে না, আর হাতের কাজ সব শেষ। আজকে ছুটি হবে না, এমনিতেই আজ লেট করে এসেছো অফিসে। এই নাও ফাইল, যাও কাজ করো। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, কাল সকালের মধ্যে ফাইলটা আমি কমপ্লিট চাই। সোমাইয়াকে কিছু না বলে ফাইলটা নিয়ে ডেস্কে চলে এলাম। খুব রাগ হচ্ছিল, ফাইলটা ছুঁড়ে ডেস্কে মারলাম। কি ভাই, রাগ করছেন নাকি? ম্যাডাম কিছু বলেছে? আপনি আপনার কাজ করুন। আর কোনো কথা না বলে কাজ করতে লাগলাম। ক্ষুধার্ত পেটে কাজ করতে একদম ভালো লাগছিল না, কিন্তু আমি তো সোমাইয়ার কাজের গোলাম। তার গোলামি ছাড়া আমার বা আমাদের সবার কি করার আছে। একাধারে কাজ করতে লাগলাম। হিমেল, বাসায় যাবে না? হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে বাসায় যাব। তুমি যাও। ঠিক আছে, বাসায় গিয়ে একটা কল করো। এত দরদ দেখাতে হবে না, যার যার কাজ শেষই করুন। ভুলে যাবেন না এটা কাজের জায়গা, কথা বলার জায়গা নয়। সরি ম্যাডাম। রিয়া, তুমি চলে যাও। রিয়া আর কিছু না বলে চলে গেল। সোমাইয়ার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা রেগে গেছে। সেদিকে আর খেয়াল না করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে খেয়ালই করিনি রাত হয়ে গেছে। একটু আগে পিয়ন এসে বলে গেল বাসায় যেতে, কিন্তু সোমাইয়ার প্রতি রাগের জন্য কাজ করতে লাগলাম। আর একটু কাজ বাকি আছে। এমন সময় রিয়া কল করলো। কল করলে না কেন? তুমি কি বলেছিলে? বাসায় কি কল করতে? কিন্তু আমি তো এখনো বাসায় যাইনি। যাওনি মানে? এখন কোথায় তুমি? অফিসে। কি বলছো এসব? এত রাতে অফিসে কি করছো? কাজ। কি এমন কাজ যার জন্য এত রাত অব্দি করতে? সেটা ম্যাডাম ভালো জানেন। আর কাজ করতে হবে না, বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। আর একটু কাজ আছে। রিয়ার সাথে আর কথা না বাড়িয়ে কাজ করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর কাজ শেষ করে ঘড়ির দিকে খেয়াল করতে দেখলাম 10:30 বাজে। অফিসে আর দেরি না করে বাইরে চলে এলাম। কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা করে বাসায় চলে এলাম। সাথে কিছু রাতের খাবার। ফ্রেশ হয়ে খাবারটুকু খেয়ে নিলাম। মাথাটাও ধরে আসছে, এত লম্বা সময় ধরে কাজ করার জন্য হয়তো মাথাটা ব্যথা করছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমের ঘরে চলে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দিলাম। আজকেও সকালের নাস্তাটা করা হলো না। অফিসে যেতে যেতে 15 মিনিট লেট হয়ে যায়। হয়তো আজকেও বকা খেতে হবে।
নিজের ডেস্কে বসতে যাব এমন সময় পিয়ন এসে বলে গেল, ম্যাডাম তার রুমে আমাকে ডেকেছেন। যা ভেবেছিলাম সেটাই হলো। ডেস্ক থেকে কালকের ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। তুমি একটা কথা বলো, প্রতিদিন তোমার লেট হয় কেন? নাকি তুমি অফিসটা নিজের মনে করো? এরপর থেকে যেন না দেখি লেট করে অফিসে আসা। যাও, কাজ করো। সুমাইয়ার কথার কোনো জবাব না দিয়ে গতকালকের ফাইলটা ম্যাডামের টেবিলের উপর রাখলাম। এটা কিসের ফাইল? আপনি গতকাল যে ফাইলটা দিয়েছিলেন সেটা। এটুকু বলেই নিজের ডেস্কে চলে এলাম। ভাবছিলাম অফিসে গিয়ে সকালে নাস্তাটা করব, কিন্তু সেটা আর হলো না। তবে রিয়াকে বলে দেখি কি হয়। রিয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি কি টিফিন এনেছো? কেন বলো তো? সকালের নাস্তাটা করা হয়নি, আর গত রাতে ভালো করে খেতে পারিনি। যদি কিছু মনে না করো, তোমার টিফিনটা দিলে খেতে পারতাম, আর লাঞ্চ টাইমে হোটেল থেকে আমি তোমাকে খাইয়ে দিব। আরে এটা বলতে কি লজ্জা হবে নাকি? এই নাও, খেয়ে আসো। ধন্যবাদ। এখন ধন্যবাদ দিতে হবে না, খাওয়ার শেষে যদি ভালো লাগে তখন দিও। ঠিক আছে। খাবার খেয়ে এসে রিয়াকে টিফিন বক্সটা ফেরত দিলাম, সাথে ধন্যবাদ। ডেস্কে বসে কাজ করছি, সেই সময় রিয়া বলল, হিমেল, বলো। তানহাকে চেনো? তানহাকে? আমাদের অফিসে নতুন জয়েন করেছে। ওকে দাঁড়াও। ঠিক আছে। একটু পর রিয়া নতুন জয়েনিং করা মেয়েটিকে সামনে নিয়ে এলো। হাই ভাইয়া, হাই। আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর তোমার যে বয়স, তোমাকে তো জব দেওয়ার কথা না? ভাইয়া, আপনার মনে আছে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে 2টো মানুষকে বাঁচিয়েছিলেন? সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ বাঁচতাম না। তার মানে তুমি? জি ভাইয়া, আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। যখন আপনি আমাদের হাসপাতালে রেখে চলে গিয়েছিলেন, তারপর 2 দিন হাসপাতালে থাকার পর যখন সুস্থ হয়ে যায়, আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আম্মুও অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না, তাই আপনার আর সন্ধান পেলাম না। আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো খোঁজ দিতে পারিনি। আসলে সেই সময় কিছু কাজ ছিল। এখন বলো, আন্টি কেমন আছেন? আম্মু আর এখন নেই। নেই মানে? কিছুদিন আগে স্ট্রোক করে মারা গিয়েছে। আমি সরি। আর আঙ্কেল কেমন আছে? ভাইয়া, পৃথিবীতে এখন আর আমার কেউ নেই। যখন আমি অনেক ছোট তখন আপু মারা যায়। আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জন টাকা দিয়ে। কিন্তু এখন জব করতে গেলে কেন? বেঁচে থাকার জন্য। তানহার সাথে আরো কিছু কথা বললাম। কথা বলার সময় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তানহার চোখে জল। ডেস্কে বসে কাজ করছিলাম, ঠিক এমন সময় সুমাইয়া তার রুমে আসতে বলল, আর বসে না থেকে সুমাইয়ার রুমে গেলাম। জি ম্যাডাম, বলুন। রাগ করেছো আমার উপর? আপনার উপর রাগ করতে যাব কেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কি করব বলো? তুমি তো আমার একটা কথাও শোনো না, সব সময় শুধু রিয়ার সাথেই কথা বলো। ম্যাডাম, কাজের কিছু থাকলে বলুন, আমি আপনার এসব আজাইরা কথা শুনতে পারবো না। তুমি কি আমার কথায় বিরক্ত হও? করুণভাবে তাকিয়ে বলল, হ্যাঁ আমি অনেক বিরক্ত হয়ে। কি কথা এত তোর? বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে? আমি তোর কাজ করি ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তোর অন্য কথা শুনতে পারবো না? তোর কাজ বলেই হলো, এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখ, না হলে আমি তোর অফিসে আর কাজ করতে পারবো না। তুমি আমাকে তুই করে বললে? হ্যাঁ বলছি। কি করবি তুই? কিছু না, যাও তুমি কাজ করো। সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলাম। রাগের মাথায় কি থেকে কি বললাম আল্লাহ ভালো জানেন। এখন সুমাইয়া যে কি করবে, আর বারবার আমাকে ডাকারই বা কি আছে? মনে মনে এসব ভাবছি আর কাজ করছি। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চের সময়। এই যে স্যার। হ্যাঁ বলো। যাবে না? কোথায় যাব? কোথায় মানে, তোমার মনে নেই? কি বলেছিলাম মনে পড়ছে না। ঠিক আছে, মনে করতে হবে না, আমি গেলাম, থাকো তুমি। আরে রাগ করছো কেন? লাঞ্চ করতে তো যাবই, তুমি তানহাকেও ডেকে আনো। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, ডেকে আনছি, তুমি একটু অপেক্ষা করো। রিয়া চলে যাওয়ার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালাম, দেখলাম সুমাইয়া। কিছু বলবেন? লাঞ্চ করবে না? করবো। তাহলে আমার কেবিনে আসো। আজ একসাথে লাঞ্চ করতে পারবো না। সকালে রিয়া টিফিন খেয়েছি, তাই এখন তাকে খাওয়াতে হবে। খেতে হবে কেন? কারণ আব্বু আমি বাসায় নেই। আপনি খেয়ে নিন। ঠিক আছে। সুমাইয়া চলে যাওয়ার পরপরই রিয়া আর তানহা এলো। তাদের কোনো কথা বলতে না দিয়ে বললাম, চলো কি করে ভাইয়া? লাঞ্চ করতে। কিন্তু আমি তো টিফিন নিয়েছি। তাতে কি, আজ না হয় আমাদের সাথেই খেলে। ঠিক আছে, চলুন। রিয়া, একটা কথা বলার ছিল। বলো। তোমার বাসায় কে কে থাকে? বিয়ের প্রস্তাব করছো নাকি? ওই চুপ করো, আগে যা বলছি তার উত্তর দাও। আমি, আব্বু আম্মু আর ছোট একটা ভাই। ভাই কি করে? ক্লাস 3 পড়ে। তাহলে গুড।
আরে কিসের ভুল বলবে তো? তোমার বুঝতে হবে না, আগে রেস্টুরেন্টে ঢুকে তারপর সব বলছি। ঠিক আছে। অফিসের পাশে একটা রেস্টুরেন্টে গেলাম। ভিতরে যাওয়ার পর 3জন খাবার অর্ডার করলাম, তারপর খেতে শুরু করলাম। তানিয়া, তুই কোন ক্লাস অবধি পড়াশোনা করছে বা এখনো করে? ইন্টার প্রথম বর্ষের এক্সাম দিয়েছি। সেটা কিন্তু দারুণ হয়েছে। রিয়া, তুমি চুপ করে থাকো। তানহা বলো। রিয়া তো ঠিকই বলেছে, অনেকদিন আগে এক্সাম দিয়েছি, 2 দিন আগে রেজাল্ট দিয়েছি। বুঝলাম, এখন তোমার ইচ্ছা কি? এখনো তুমি মানে পড়াশোনা করবে না? ইচ্ছে ছিল, আর আমারও অনেক ইচ্ছে ছিল বড় হয়ে আমি শিক্ষিকা হব, কিন্তু তাকে তো বাঁচতে হবে, তাই না? তোমার রেজাল্ট কি হয়েছে? ভাই এগুলো বাদ দিন, যেটা বললাম সেটা বলো। প্রথম হয়েছে। বলেই কান্না করে দিল। আরে কান্না করছো কেন? ওকে আমি কান্না করছি, আর কখনো এসে বলবো না। ভাইয়া আপনার কথা শুনে কান্না পাইনি, কান্না পেয়েছে আম্মুর কথা মনে করে। আম্মুকে বলেছিলাম এবারও আমি প্রথম হব, কিন্তু আমার কি কপাল, আম্মু আমার রেজাল্টও শুনতে পারেনি। ঠিক আছে, এখন চল। আর রিয়া, ওই কি হলো তোমার? ওই রিয়া, আও, পারলে কেন? এত সময় ধরে ডাকছি, বলতে পারো না? তুমি তো চিট করে খেতে বললে। আমাদের কথা বলা রেখে দানা ফিট করে হেসে দিল। যাক, আজ রিয়ার জন্য হলে মেয়েটা হাসবে। সবসময় তো চুপ করে থাকে। বলো কি বলবে? আজকে তার তোমার বাসায় থাকবে। মানে ভাইয়া আমি বিরাটের বাসায় থাকতে যাবো কেন? আমি বলছি তাই। কিন্তু ভাইয়া, আমাকে কি পর ভাবো? না, কিন্তু ভাইয়া তাহলে যা বলছি তাই শোনো। আর রিয়া, তোমার বাসায় কি সমস্যা হবে? তুমি ঠিক আছে, যা বললাম তাহলে সেটাই করো। তারপর আরো কিছু কথা বলতে বলতে লাস্ট শেষ করে অফিসে চলে এলাম। কিছু সময় কাজ করার পর আম্মুকে কল করলাম। আম্মু, তোমরা এখনই বাসায় চলে আসো। কিন্তু কেন? আগে আসতে পারবে, আর আমরা দেরি করবেন না, সাথে নিয়ে এসো। ঠিক আছে, আসছি। আপনার পছন্দ হলে কল করে দিন। তারপর আবার কাজে মন দিলাম, কিন্তু বারবার একটা পয়েন্টে সাথে রয়েছে। অনেকবার চেষ্টা করে কাজটা করতে পারলাম না। তাই ভাবলাম সুমাইয়ার কাছে যাই, যেইভাবে সেই কাজ। ম্যাডাম আসবো? আসি। এই জায়গায় একটু সমস্যা হয়েছে। একটু ভাবার পর সুমাইয়া নিজের কাজটা সলিউশন বের করে দিল। ধন্যবাদ। ম্যাডাম কিছু কথা বললো। আমি আপনাকে এত অপমান করি, তারপরে কেন রাগ করেন না? ভালোবাসার মানুষের প্রতি রাগ রাখতে নেই। ও ঠিক আছে, বাই। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাজে মনোযোগ হলাম। অফিস টাইম শেষ, তাই বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। একটু আগে রিয়া কান্তি চলে গেছে, এদিকে দাঁড়িয়ে আছি। গাড়ি নিয়ে সামনে এলাম। বাসায় যাবে না? যাবো। গাড়িতে উঠো। আমি যেতে পারবো, আপনি যাবেন। চুপচাপ গাড়িতে উঠো। কথা না বাড়িয়ে সামনের গাড়িতে উঠলাম। কোনো ড্রাইভার নেই কেন? সরি, ফোন করে বলে ফেললাম। সমস্যা নেই, আর ড্রাইভার রাখতে মন চায় না, তাই নিজেই চালাই। ও, আচ্ছা, তোমার বাবা কোথায় গেছেন বললো না? মামার বাসায় গেছে কিছু কাজের জন্য। ও, আসবে কবে? আজকে। তোমার কলেজের কথা মনে পড়ে? বললেই বা কি, এটা আমার উচিত, তাই না? কিন্তু সময় না, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এসব আর বলে না। ঠিক আছে। তারপর দুজনই আসছে। কিছু সময় পর বাসার সামনে এসে সুমাইয়া আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি রাত 7টা বাজে। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখলাম বুড়ি, তার মানে আব্বু আম্মু চলে এসেছে। আমি আবার কেমন? তুমি আমাকে জ্ঞান দাওনি, আমি আমার কষ্ট পেয়েছি। ওরা আমার বুড়িকে কত কষ্ট পেয়েছে। চলো রিয়ার গার্লফ্রেন্ড আম্মুর কাছে যাবো। কেন? আমি তুমি আমাকে করলো না, আমার একটা শক্তি নেই যে তোমাকে করে নিবে। এত বড় মানুষ আমার মতো 5 বছরের মেয়েকে করে নিতে পারবে? বাবা কত রাগ, আসো বলি। তারপর নীলাকে কোলে করে আম্মু আব্বুর কাছে গেলাম। আব্বু আম্মু, তোমাদের কিছু কথা বলার আছে। জানি না তোমাদের ফলাফল কী দাঁড়াবে, কিন্তু তোমরা প্লিজ আমার কথা বলে রেখো। প্রয়োজন হলে কিছু সময় ভাবতে পারো। তানহার ব্যাপারে সব বললাম। এখন তুমি কী চাও? কিন্তু মেয়েটা পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আর আমার নিজের কোনো বোনও নেই। তাই বলছি তানহা আমাদের সাথেই থাকবে এবং পড়াশোনা করবে। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হতে হবে। হিমেল, তোমার যা করার করবে, মেয়েটার ইচ্ছা পূরণ করতে হবে। আপনি তোমরা একটু ভাবতে পারো, কোনো সমস্যা নেই। এত ভাবাভাবি কি আছে? তাহলে তোমরা রাজি? কেন, আমরা কি রাজি হতাম না? ভেবেছিলাম তোমাদের অনেক করে বোঝাতে হবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। কিন্তু আব্বু আম্মু, আর একটা কথা ছিল, কি বল? তান্নুকে তোমরা বাবা মায়ের অধিকার দিতে হবে। বাসায় রাখবো, চিন্তা করিস না। সত্যি? সত্যি।
লাভ ইউ আব্বু আম্মু। আর আমাকে কে বলবে? আরে আমি তো ভুলেই গেছি, আমার বইটা এখানে আছে। হ্যাঁ, আর বলতে হবে না। ওকে বলি। আরও কিছু কথা বলে রুমে চলে এলাম। হাফ ছেড়ে বাঁচলাম। ভেবেছিলাম আব্বু আম্মু অপরিচিত একটা মেয়েকে বাসায় এনে বাবা মায়ের অধিকার দিবে। ভাবতেই পারিনি। অনেক খুশি লাগছে। তার থেকে গর্ব হচ্ছে আব্বুর আম্মুর প্রতি। পরের দিন এখনও কাঁধে আবার রিয়াকে এটা নিয়ে কিছু বলেনি, সারপ্রাইজ দিবে তাই। লাঞ্চ শেষ করে কাজ করছি, ঠিক সেই সময় ম্যাডামের রুমের জোরে জোরে কথা বলা বাইরে থেকে শুনতে পেলাম। কথা বললে ভুল হবে, অনেকটা বকাঝকার মতো। সবাই কাজ বাদ দিয়ে ম্যাডামের রুমের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। এভাবে আরও কিছু সময় আবার পর দেখলাম তানহা ম্যাডাম তাদের ভিতর ভিতর চ্যাট করে উঠল। যদিও ও আমার নিজের কোনো বোন না, কিন্তু যখন ও আমাকে সব কিছু বলেছে তখন থেকেই একটু নিজের বোনের অধিকার দিয়েছে। অফিসের সব স্টাফ তানহার কাছে গিয়ে জিজ্ঞেস করছে কী হয়েছে। রিয়াকে দেখলাম তানহাকে সান্ত্বনা করে চেষ্টা করছে। এসব একদম আমার সহ্য হচ্ছিল না। উঠে গিয়ে আমার কাছে গেলাম, সবাই এখান থেকে যাও আর নিজের কাজ করো। অনেক কথা করে বললাম, সবাই আর কিছু না বলে চলে গেল। কিন্তু রিয়া তানহার কাছে আছে। এই মেয়ে, তোকে কি আলাদাভাবে যেতে বলতে হবে? হ্যাঁ, তুই যা এখান থেকে। ভয় পেয়ে রিয়া কিছু না বলে চলে গেল। এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, তানহা বোন আমার, সত্যি করে বলবি তুই কি ম্যাডামকে কিছু বলেছিস? বিশ্বাস করুন ভাইয়া, আমি ম্যাডামকে কিচ্ছু বলিনি। একটু ভুল হয়েছে, যার জন্য ম্যাডাম আমাকে মৃত আব্বু আম্মুকে নিয়ে বকাঝকা করেছে। তানহার থেকে আর কিছু না শুনে তানহার হাত ধরে সময় আর কেবিনে গেলাম। তুই তানহাকে কি বলেছিস? ওর তাকে বলেছে তাই বলেছি। তানহাকে সরি বল। সরি, ওকে আমি সরি বলতে হবে নাকি? হ্যাঁ হবে। যদি না বলি? আমাদের কাছে এসে বললো, আর ওকে আমার জব দেওয়াই ভুল হচ্ছে। কেন যে আমি একটা বাজে নিচে চকলেট দিলাম। সময় আর কথাগুলো সূচের মতো শরীরে মনে হতে লাগছিল। অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে অনেকটা শক্তি দিয়ে হাসতে মারলাম। কী হয়েছে? তোর যা ইচ্ছা তাই বলবি? তুই জানিস তানহাকে? তুই কী করে বলবি? আমি বলছি তাহলে তানহা আমার বোন। কিন্তু তোমার তো নিজের কোনো বোন নেই। এটা পরশু অব্দি ছিল, কিন্তু গতকাল থেকে তানহা আমার বোন। যদিও ও আমার নিজের মায়ের পেটের বোন না। আমার মায়ের পেটের বোন। আর তুই বলেছিস কালকের মধ্যে তুই রিজাইন কথাগুলো বলে সাথে করে অফিসের বাইরে চলে এলাম। ভাইয়া, ম্যাডামের সঙ্গে কথা বলে ঠিক না। সেটা আমি শুনতে পেয়েছি। কিন্তু যখন আমি বাঁচবো কি করে? ভয় পাচ্ছিস? তুই এখন আমার বোন। গতকাল আব্বু আম্মুকে সব বলেছি। তোকে আর সাইকেল নিতে চেয়েছিলাম, কিন্তু তুই থেকে কী হয়ে গেল বুঝতে পারি। কথাগুলো বলে তানহার দিকে তাকাতেই দেখলাম মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। যা দেখতে আমার একদম ভালো লাগছিল না, তাই হাসানোর জন্য বললাম, তুই কি জানিস তুই কান্না করলে একদম পেটনির মতো লাগে। ভাইয়া, ঠিক আছে আর বলবো না। আর সরি তুই করে বলছি। সরি কেন? এখন থেকে তুই করে আমাকে বলবো। আর তুইও আপনি না তুই করে বলবি। ঠিক আছে। তারপর একটা রিক্সা করে সারাটা রাস্তা তানহার সাথে কথা বলতে বলতে বাসে চলে এলাম। বাসের ভিতরে আসতেই আম্মুকে বললাম, আম্মু ও তানহা। চুপ হারামজাদা, মায়ের কাছে মেয়েকে পরিচয় করে দিস, তোর লজ্জা করে না একটু? আম্মুর কথা শুনে তানহা মুখে দিল। তাই বলে চুপ কর, তানহা মা, আর আমার সাথে। তানহাকে সাথে করে নিয়ে আম্মু রুমে চলে গেল। আপনাদের হয়তো বলা হয়নি, আমাদের কাছে 3 তলা। উপরে আমরা থাকি আর নিচে 2 তলা ভাড়াতে থাকি। ভাড়া দিয়ে অনেক টাকা পাওয়া যায়, যার জন্য আমি চাকরি করতে চাই না। সেই জায়গায় আম্মু তানহাকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ভাইয়া, আপুটা কি এখন থেকে এখানেই থাকবে? আর বলি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার করবি না। তুমি আমাকে কি বললি? এখন তোমার জরিমানা হয়ে গেছে। কিসের জরিমানা? এই যে তুমি আমাকে ভুল করে বলেছো। আল্লাহ, আমি তো ভুল করে বলেছি। কোনো কথা নেই, তবে এটা একটু ভিন্ন জরিমানা। শুনি এবার জরিমানাটা কি? কাল আমরা ঘুরতে যাব, আমার যত ইচ্ছা ঘুরবো, খাবো, তোমার কিছু বলতে হবে না। তাহলে তো আমি খুশি হয়ে যাবো। ছেলে হবে, এটা আমার কি? আমি তো আমার বিয়ে, তাই না? বিয়ের থেকে টাকা নিবে? চুপ, বিয়ে করে দেখছি, তাই তোমাকে আমি নিতেই পারি। আমি কিন্তু মন খারাপ করবো। আমি একটু বলে দেবো, তুমি এখানে আমাকে দেখা দিয়েছো। হ্যাঁ, তারা দরকার হবে না। এখন চলো, তোমাকে ডাকছে। ওকে ডিয়ার গার্লফ্রেন্ড, চলো। নীলাকে সাথে করে নিয়ে আব্বু আম্মু রুম গেল। দেখলাম আব্বু আম্মু আমার সাথে কথা বলছে। কি ব্যাপার, এত হাসাহাসি কি আছে?
কিন্তু কেন? তানহা তো বাসায় নাই। ও ভাবনি মেয়েটা ভালো। ঠিক বলেছো। তাইলেন এখন কি করবি? মানে ওকে আমি কলেজে ভর্তি করতে হবে তাই না? সেটা তো করতেই হবে। আমার বোন বলে কথা, আগামীকাল তাহলে ওকে ভর্তি করে নিয়ে আয়। তাই তো তোমার। কেন তোর আবার কি হলো? কারণ তোমার ছেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তাই বলি সকালে? বললাম কেন? ওকে বুড়ি, তাই হবে। তাহলে পরশু যাও। আমিও তাই ভাবছি। এখন তানহা কোথায়? আমি ওকে রুমে রেখে এসেছি। তাহলে আমি তানহার কাছেই গেলাম, তোমরা থাকো। নীলা চলে গেল। কিছু চেয়েছে? না, বললো অফিসে নাকি লাঞ্চ করেছে। ঠিক আছে। আরও কিছু সময় কথা বলে যদি চলে এলাম। হঠাৎ মনে পড়লো রিয়াকে অফিসে ধমক দেওয়ায় হয়তো কষ্ট পেয়েছে মেয়েটা। তাই আর দেরি না করে রিয়াকে কল দিলাম। হ্যাঁ হিমেল, বলো। কী করো? এই তো পাশে এসে খুশিলাম। কেন বলো তো? আমি কি জিজ্ঞেস করতে পারি না? পারো, কিন্তু কখনো আগে থেকে কল করো না, তাই আর কি। হুম। আসলে রিয়া অফিসে তোমাকে কী থেকে কী বলেছি সেটা নিয়ে যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। আসলে মাথা ঠিক ছিল না। ঠিক আছে, সরি বলতে হবে না। এখন তাহলে বাসায় নিয়ে এসেছি। আর তোমাকে বলাই হয়নি তানহা দেখে আমাদের সাথে থাকবে আমার ছোট বোন আর আব্বু আম্মুর মেয়ে হয়। ওয়াও, অনেক ভালোই হবে তাহলে। তুমি কি করো? রিয়ার সাথে অনেকের সঙ্গে কথা বলার পর বিছানার সংখ্যা এগিয়ে দিলাম। এরকমভাবে কিছুটা সময় থাকার পর বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বলতে লাগলাম। সারা জবের জন্য বন্ধুদের সাথে ঠিকমতো কথা বলতে পারি না। তারপর সবাই মিলে রাতে খাবারটা খেয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে আছি। এমন সময় এরা বলল, আন্টি আজ আমি খুব সাথে ঘুমাবো। আজ না, অন্য আরেকদিন। না আজ নীলা, হ্যাঁ আমি নিজেকে পেয়েছি তাতে। আর আমি মনে হয় একসাথে ঘুমাই। মা, তোর যদি কোনো সমস্যা হয়? আমি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ঘুমাই। সবার সাথে তানহা কথা বলতে লাগলো। তবে সব থেকে ভালো লাগছে তানহা আব্বু আম্মুকে আব্বু আম্মু বলে যাচ্ছে, যেটা দেখে মনে অনেকটা শান্তি অনুভব করলাম। সবার সাথে কিছু সময় কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। আরেকদিন তোরা খাচ্ছি এখন আমার জন্য আর জন্য খাবার আছে। ওই আমি তো বোনকালের বয়ফ্রেন্ড ছিল। আমাকে কি করে বলতো না? আহা না, বললে কি সমস্যা? আমাকে তো কি করে বল? এখন তুমি ছোট, তাই বুঝতে না। আমাকে কথা বলতে পারো। নীলার কথা শুনে আমরা দুজন ভাববো না কান্না করবো কিছুই বুঝলাম না। এতটুকু মেয়ে হয়ে একদম বুড়ির মতো কথা বলে। শুধু শুধু তো আর বুড়ি উপাধি দেয়নি তাকে। সেই জায়গায় ওদের কথা মতো খাবার অর্ডার করলাম। হ্যাঁ, আমরা নীলার কথা মতো ঘুরতে বের হচ্ছি। পিচ্ছি বলেও রাগ না আমি। সারাটা দিন আমাকে পাগলের মতো ঘুরপাক করাচ্ছে। কিছু ভুল হলেই হয় কান্না বা কান্না আব্বু আমাকে কল করে বলবে আমি নাকি ওকে মেরেছি। কিছু সময় পর ওইটার খাবার দিয়ে দেয়। তিনজন বসে খাচ্ছি। এমন সময় কথা বললো, ভালো দেখি একটু ম্যাডামই দেখ দেখ কেমন পরিণত ডাকে আছে। বাদ দে এই ছড়ানো আমার কথা। খুবই তো কিছু বলতে চাই। বলবে না। আর তুই এসব কী বলছিস? দেখবি ওই ডাইনির মতো রূপের কথা। না ভাইয়া, ম্যাডাম হয়তো তেমন না। তুই আর একটা কথা বললে সেদিন যে ম্যাডামকে দিয়েছিলাম ওকে আর সেটা দিবি। কথা শুনে কান্না চুপ করে গেল। কি দিয়েছিলে তাহলে? মিষ্টি খাবে ডার্লিং? আপনি মিষ্টি খাবে? আমি কান্না করছিস কেন? তুমি তো একটা তানহা, তো চলো আমরা ভাইয়ার সাথে খাবো তোমার। বোন আমার প্লিজ কান্না থামাও। ঠিক আছে আমি এখন চলে যাবো। ভাইয়া চলো এখন বাসায় যাই। ঠিক আছে চলো। নীলার কান্না দেখে বাসার ভিতরে রাজি গেলাম। কান্না নীলাকে দাঁড় করিয়ে বিল দিতে গেলাম। কিন্তু বিল দিয়ে এসেই অনেক অবাক হলাম। তোমার না তাদের দুজনের সাথে বসে বসে কথা বলছি। ভাইয়া তুমি তাহলে ফোন করেছো? হঠাৎ কান্নার এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না। কিন্তু নিজেকে স্বাভাবিক করে বললাম, কিসের প্রেম? থাকাই বলতে হবে না, ম্যাডাম আমাকে খারাপ বলেছে। কী বলেছে? কিন্তু তোমার আর ম্যাডামের রিলেশনশিপের কথা। চুপ। আর এই একটা লজ্জা লাগে না এসব কথা সবাইকে বলতে? নিজের ননদিকেই তো বলছি। কিসের ননদ? তোমার সাথে আমার বিয়ে বলে তো তোমার বোন আমার ননদ হবে, তাই না? বিয়ে? সেটা বলে তোমাকে? হাস্যকর। দেখা যাবে। দেখতে পারবে। এখন বলো, অফিসে যাওনি কেন? আমি জানি মানে নীলা, আগামীকাল আসবে কি? না, কেন? কাল তানহাকে কলেজে ভর্তি করাতে হবে। তাহলে যাবে কি হবে? ওর জব করতে হবে না।
হিসাবের জন্য এখন রেডি আছে, আর আমি তানহার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। রাগ না, আর তুমি সেদিন ওর সাথে খারাপ ব্যবহার না করলেও ওকে আর জব করতে দিতাম না। এখন ওর ইচ্ছেটাই পূরণ করার প্রচেষ্টা করবে। নীলা, আমি চলো। চলো। সময়ের সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে এলাম। একদিন বাসায় কিছু কাজ করার জন্য অফিসে যেতে পারিনি। কাজ বলতে তানহাকে নতুন কলেজে ভর্তি করা, অর্থনৈতিক বলতে গেলে তানহার কলেজে, তাই ওকে এগিয়ে যাওয়ার সময় পাইনি। ওর বাসা থেকে কলেজের দূরত্ব 5 মিনিটে। তাই হলো, অফিসে বসে কাজ করছি, অনেক সময় এলো। কি করছো? দেখছেন না কি করি? তুমি সব সময় এমন করো কেন? তো কেমন করবো? বিরক্ত করবেন না প্লিজ। দেখুন যান, সময় আর কিছু না বলে চলে গেল। লাঞ্চ টাইমে একা বসে আছি, এমন সময় সাই এলো। ভাই কি খবর? এই তো আপনার। ভালো। ভাই একটা হেল্প লাগবে। বলুন কি হেল্প লাগবে? আপনি আগে এরকম রাজি হবেন? রাজি হয়ে মতো কথা বলে অবশ্যই রাজি হবে। ভাই আমার আসলে রিয়াকে ভালো লাগে। তো আপনি যদি ওকে একটু বলতেন। দেখুন সাইদ ভাই, আপনি ওকে ভালোবাসেন, তাই আমার মনে হয় এটা আপনার বলাই বেটার হবে। কিন্তু আপনি যদি ওকে বোঝাতেন। ঠিক আছে, বলবো। ধন্যবাদ। সাইড চলে যাওয়ার পর আমিও এসে ডেস্কে বসলাম। রিয়া আপন মনে সে তার কাজ করছে। রিয়া, একটা কথা বলি, বলো। তুমি কি কাউকে ভালোবাসো? আসি। তো আসলে সাইড বললো সে তোমাকে ভালোবাসে, তাই জিজ্ঞাসা করলাম। কথাটা শেষ হতে না হতেই রিয়া আমার দিকে করুণভাবে তাকালো। ওর চোখ থেকে বোঝা যাচ্ছে আমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু সেদিকে কান না দিয়ে কাজ করতে লাগলাম। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন লাঞ্চ টাইমে আমি আর রিয়া বসে আছি, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, যার জন্য কিছু বলার সাহস পেতে পারছি না। তারপরে মনে একটু সাহস সঞ্চয় করে বললাম, তুমি কি রেগে আছো? কার মত? মানে আমি আবার কি করলাম? কি করিস না সেটা বল। তুই কি কিছু বুঝিস না? আমি আবার কি করবো? দোয়া, ওকে দাঁড়া, আমি নিজেই বলছি। দাঁড়ালি কেন? তুমি বলতে তাই? চুপ, আমি কি সে দাঁড়ানোর কথা বলছি নাকি? তুই বস, আমি বলছি। তিনি নীরবতা পালন করে বললো, হিমেল, জানি না তুমি আমাকে তোমার কি ভাবো, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই তোমাকে ভালো লাগতো। আর সেই দিন যে তানহাকে পাশে নিয়ে গিয়ে নিজের বোনের অধিকার দিয়েছো, সেই দিন থেকেই তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে কিছু বলার আগে উল্টো সাইফের কথা বলে আমাকে ভাবিয়ে দিও। প্লিজ হিমেল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। রিয়ার কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। যাকে ভালো বন্ধু রাখতাম সে আমাকে আজ আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো কাউকেই ভালোবাসি না। হ্যাঁ, একজনকে এখনো ভালোবাসি, তবে সেটা সময় না। আমি ছাড়া কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না, হোক সেটা দূরে বা কাছে। কিছু তো বলো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কিন্তু কখনো তো আমাকে বলোনি। বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু তুমি আমার জীবনের একজন সেরা সঙ্গী হয়ে থাকতে পারো, কিন্তু সঙ্গী নয়। কি বলো? তাকে তুমি ভালোবাসো? আমাদের ম্যাডামকে মানে? কিন্তু উনি তো জানি অবাক হচ্ছে, কিন্তু এটাই সত্যি। কিছু মনে না করলে জানতে পারবো তোমার আর ম্যাডামের রিলেশনের কথা? কেন না? যখন আমরা অনার্স দ্বিতীয় বর্ষে পড়তাম তখনই সোনাইয়ের সাথে আমাদের পরিচয়। সব বড়লোক বাবার নির্মতে সোনাইয়া ছিল। ও ছিল একদম তাদের যেটা দেখে প্রথমে আমি বুঝতে পারি সোমাইয়া আর আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, তাই পরিচয় হয় পড়াশোনা থাকে। একদিন ক্লাস শেষ করে সোনাইয়াকে বলি, সোনাইয়া কিছু কথা বলার ছিল। আমি তোমাকে ভালোবাসি। সরি হিমেল, এটা আমি পারবো না। তুমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, তখন তোমার সাথে প্রেম করবো। কিন্তু ততদিন হয়তো তুমি থাকবে না। তবে আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে। আর কিছু না বলে সোনাইয়া চলে যায়। তখন ছিলাম মাথার মাত্রা, আর এমনিতে কলেজে থাকাকালীন ছিলাম 1 নাম্বার বাদক। এভাবে সোনাইয়ার সাথে টুকটাক কথা বলতাম। প্রতিদিন সোনাইয়াকে ভালোবাসি না বলে যেন আমার দিনটা মাটি হয়ে যেত। প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে ভালোবাসি কথা বলতে পারছি, আর সোনাইয়া একইভাবে একটা উত্তর দিয়েছে। আমি নিজের পায়ে দাঁড়াম। অনেক সময় সোনাইয়ার প্রতি রাখতে কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন হঠাৎ করে বন্ধুদের না বলে আব্বু আমার সাথে আমার বাসায় চলে যায়। প্রায় 1 সপ্তাহ পরে যখন কলেজে আসি তখন আমার উপর দিয়ে ফিগার হয়ে যায়। তুই আমাকে কিছু না বলে চলে গেলি? আমার বাসায়। আমাকে বলিস নি কেন? কি বলতাম? জানিস আমি কত কষ্ট পেয়েছি? চুপ শালি, এত সময় ধরে মারছিস, আমার মনে হয় কষ্ট হচ্ছে না। তুই সব বাদ, খুব সরি। কোথায় যাব? প্লিজ, আমার সাথে কোনো সমস্যা? আরে না বাবু,
তুলে নিয়ে পুকুর পাড়ে চলে আসি। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসা। প্রায় 1 বছর কেটে যায়। দুজনে মিলে happy ছিলাম। কিন্তু হঠাৎ করে আমি সুমাইয়ার সাথে ব্রেকআপ করি। সেটাও কোনো কারণ ছাড়া। সুমাইয়া অনেক কান্না করছিল, কিন্তু সেদিন আর সুমাইয়ার দিকে দেখেছিলাম না। আমার নিজেরও অনেক কান্না পেয়েছে, কিন্তু করতে পারিনি। কিভাবে করব? আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে। ফাইনাল ইয়ারের এক্সাম দেওয়ার পর থেকে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ ছিল না। আর এখন তো তুমি সব জানোই। কথাগুলো শোনার পর রিয়া চোখ মুছে চলে যেতে লাগলো। রিয়া, আমি সরি। কোনো ব্যাপার না। আর সাইফের কথা ভেবে দেখতে পারো। আমার কথার কোনো উত্তর না দিয়ে রিয়া চলে গেল। সেখানে আর বসে না থেকে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছেন। যাচ্ছি। ম্যাডাম, আসবো? আসুন। বলুন। কিছুই না, চুপচাপ এখানে বসে থাকুন। কিন্তু আমার কাজ। আমার সাথে এখানে বসেই করবে। ওখানে করলে সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? ওই যে রিয়ার সাথে সবসময় কথা বলো, সেটা ওর সাথে কথা বলা যাবে না। আর আজও কান্না করছিল কেন? জানি না। তুই বলবি? বলছি, আগে ছাড়ো। বল। আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সেটা আমি রিজেক্ট করে দিই। এবং আমরা অতীতের কথা বলে যা শুনে কান্না করেছে। তুই ভালো করেছিস। তুমি তোমার লক্ষ্মী বাবু। দেখুন, আমি আপনাকে আর ভালোবাসি। তুমি কাজ করো বসে। আর কোনো কথা না বলে ম্যাডামের রুমে বসেই কাজ করতে লাগলাম। ম্যাডাম আসবো? ম্যাডামের রুমে বসে কাজ করছি, এমন সময় রিয়া বাইরে থেকে কথাটা বলাতে বাইরের দিকে তাকালাম। আসুন। আসলে ম্যাডাম হিমেলের সাথে কিছু কথা ছিল, তো বলুন। ম্যাডাম, আমি খুব কাছে। ঠিক আছে, চলো। ওই চুপ। দেখেন, রিয়া যা বলার আমাকে সামনেই বলুন। বাইরে আরেকজন আছে। কে? সাইড। সাইদ সাহেব বাইরে কি করছে? আসলে ম্যাডাম হিমেল আমার আর সাইডের রিলেশনশিপে অনেক হেল্প করেছে। এই জন্য কিছু কথা বলতে চাইছি আমার জন্য। ও, এই কথা? ঠিক আছে, চল। আমি যাব। আপনি যাবেন মানে? আমি যাব। তাহলে আমি যাব না। যাব না, ব্যাস। ওই, তুই যাবি না, তোর ভাগ যাবে। ওটা জোর করেই সোমাইয়া ওদের সাথে কথা বলার জন্য নিয়ে গেল। 4 জন বসার পর, তোমাকে ধন্যবাদ। কিসের জন্য? কিন্তু আমাকে রিলেশনশিপে হেল্প করে। তবে হিমেল ভাই নিজের জন্য কিন্তু কাজটা করেছে। কিসের কাজ? আপনাকে এখনো হিমেল ভাই ভালোবাসে। ওই চুপ করুন। কী সব বলছেন? ওই, চুপ করবেন না, বলুন না। সুমাইয়া, ভাই এখনো আপনাকে অনেক অনেক ভালোবাসে। তাই বলছি। কিন্তু ম্যাডাম আপনি জানেন না। জানি না, এই জন্য তো নিজের কেবিনে বসে কাজ করি। তোমরা কি চুপ করবে? আর ওই সব তোরে এসব বলতে বলছে কি? এটা সত্যি সেটা বলছি ভাই। রাগ তো সত্যি। আহা, বাবু রাগ করছো কেন? রাগ বাবু? তাহলে কি করবো বাবু? খুব সরি। তোরা, আমি বাসায় গেলাম। আরে রাগ করছো কেন? তাহলে কি করবো? ঠিক আছে, এখন এসে দাও। তুমি তোমার হিমেল চলো, কি খাবে? সোমাইয়া, আর তুমি কি খাবে? ফিশ খাবে, তুমি খাওয়া যাবে? একই কথা বলিস কেন? আপনি যা order করেন, সেটাই দিবেন খাবেন। আপনি অর্ডার করতে পারেন। ঠিক আছে। তারপর রিয়া খাবার অর্ডার দিল। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে। ভাবনা আমি চাই না আরও একটা থাপ্পড় খেতে। ওই নিজের স্বার্থ নিয়ে আপনাদের তো বলাই হয়নি। সেদিন রিয়াকে আমার আর সোমের কথা বলার পর থেকে রিয়া সাইফের সাথে কথা বলতো। কিন্তু আমরা কি করতে পেরেছিলাম, তারা দুজন এখন একে অন্যকে ভালোবাসে। কিন্তু নিশ্চিত ছিলাম না, তবে আর নিশ্চিত হলাম। 1 সপ্তাহের ব্যবধানে দুজন দুজনকে ভালোবেসে ফেলবে। আর আমি সেদিন থেকে কুয়ার মতো পড়ে আছি। সেদিন থেকে সময় টেবিলের ভিতরে আমার বেশ সবসময় জ্বালাতন। সে যাই হোক, রাত শেষ করে অফিসে এলাম। তারপর দেখছি এমন সময় সোমাইনা চেয়ারটা তার দিকে ঘুরিয়ে দিল। কী হলো আবার? সোমাইনা কোনো কিছু না বলে আমার কোলে এসে বসলো। কী করছো? যেটা করছি সেটা করতে না। নিশ্চুপ, কারণ মুখ ধরে রাখছে। বাবু, তুমি এমন কেন? রাখছো বাবু। দেখ, এই রোমান্টিক সমাজ থেকে এসব বলিস, তোর খবর আছে কিন্তু। আপনি তো তোর সাথে রোমান্স করবে এখন। সোমাইয়া কিছু না বলে আমার নাড়ার ঠোঁট জোড়াকে নিজের মনে করে পুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। ছেড়ে পর দুজনেই হাঁপাতে লাগলো। কেমন লাগলো বাবু? একদম জঘন্য। তাহলে আবার দে। তার আর দরকার নেই। আমার করে বসে দুটো চেয়ারে 2 পাশে দিয়ে আমাকে বেলাতে বেলাতে বলল, কেন? যদি আবার পেট খারাপ হয়। পাগল, নিশ্চয়ই পেট খারাপ হয়। তোমাকে কে বলেছে? ফেসবুকে দেখেছিলাম গার্লফ্রেন্ডকে কিস করে পেট খারাপ ভয় করবে। মজা নাও। আমি সত্যি দেখেছিলাম। আচ্ছা, এসব বাদ। এখন বলো, তুমি আমাকে মিথ্যা বলতে কেন? কি মিথ্যে বলতাম? এই যে তুমি আমাকে ভালোবাসো না। সত্যি ভালোবাসি না। দেখা যাবে বিয়ের পর। কাদের বিয়ে?
তোমার আর আমার হবে না বিয়ে। বাজি আমি বাঁচি, বাট কি রাখলাম। তুই যা বলবে তাই। ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সাধ্য মতো কিছু কাজ করতে হবে, সেগুলো তোমার হারে হারে পালন করতে হবে। ওকে, আর যদি বিয়ে না হয়? তাহলে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাবে। সোমাইয়ার কথা শুনে বুকের ভিতর নিজের অজান্তেই হট করে উঠলো। হয়তো আমি ওকে হারাতে চাইনি, কিন্তু সোমাইয়া ওর পরিবার দেখে আমাদের পরিবারে কীভাবে থাকবে। সোমাইয়া হলো বাবা মায়ের একমাত্র সন্তান, এটা ছাড়াও ওর বাবার অনেক টাকা। ইচ্ছে করলে ওর বাবা একটা ভালো কোনো পরিবারে তার মেয়ে বিয়ে দিতে পারে। কিন্তু সোমাইয়ার কথা শুনে এতটা অস্বস্তি লাগছে কেন? আমার এমন চেহারা দেখে সোমাইয়া হেসে বলল, আরে ভয় পেও না, তোমাকে ছাড়া কোথাও যাব না। প্রয়োজন হলে তোমাকে জোর করে বিয়ে করবো। দেখা যাক। সোমাইয়া তখন কিছু না বলে উঠে আমার কপালে চুমুকে বলল, কাজ করো এখন। তারপর কাজে মন দিলাম। অফিস শেষ করে বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু অনুমতি রিক্সার কোনো খোঁজ নেই। এতে যাবো বলে পাওয়ার এলাম, এমন সময় সোমাইয়া গাড়ি দিয়ে অর্ডার চলে। বাবু উঠো। ও চুপ, সবসময় মজা ভালো লাগে না। মোটে কেন করবো? আর উঠো। না থাক, আমি যেতেই যাবো। এই উঠবি তুই? না। শালা, তুই উঠবি না মানে তোর দাঁত উঠবে। তাহলে আব্বুকে গিয়ে বলো। এটা কথার কথা, এখন তুই উঠ। বলার পরে গাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি আমাকে নির্যাতন করছো কেন? কি বলি? এটা নির্যাতন? বললাম তো কি? আর তুমি যে আমার সাথে ব্রেকআপ করছো সেটা আমাকে টর্চার করা হয়নি? এসব বাদ দিয়ে চুপচাপ বসে থাকো। আমার ননদির কি খবর? ভালো। কলেজ যায় রেগুলার? তুমি যাই। আর ওদের কি খবর? দুদিন আগে বাসায় চলে গেছে। কি নিয়ে ছিল? মামা আর মামা। ও কথা বলতে বলতেই বাসায় চলে এলো। ফ্রেশ হয়ে রুমে বসে আছে, এমন সময় রুমে কানে এলো। দেখবি? হ্যাঁ বল। ভাইয়া আজ যখন কলেজে যাচ্ছিলেন তখন সুমাইয়া ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। কি হয়েছে? এটা আমাকে বলছে। এটা তো আমি জানি, আর তুই এটা নিতে গেলি কেন? আমি নিতে চাই না, ম্যাডাম আমাকে অনেক ভুল করেছে। তোর পছন্দ হয় এটা? আমি ঠিক আছে, তবে এটা দেখি। তবে আমি একটা ছবি তুলে দেবো। কেন? এমনি ওকে এখন তুই চাই। ঠিক আছে। রান্না করে যাওয়ার পর আমাকে বল। আমার বাবা জুয়েলার্সের দোকান আছে। হ্যাঁ দোস্ত বল। ওকে আমি একটা ছবি দিচ্ছি, সেটা দেখ আর আমাকে বলে কানের দুল আরও আছে নাকি। খারাপ, আমি দেখছি। দোস্ত আছে, একটা আমার লাগবে। এটা এক জোড়াই আছে। কেন? আরে বেটা, দুই জোড়া ছিল, কাল রাতে এক জোড়া বিক্রি করে গেছে। ও ওকে, কাল আছে। ঠিক আছে ভাই। রাহুলের সাথে কথা বলে কেটে দিলাম। সেদিন রাতে আবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে অফিসে যাওয়ার পথে রাহুলের জুয়েলারির দোকান থেকে কল করে ওই কানের দুলটা নিয়ে গেলাম। অফিসে আজ তাড়াতাড়ি যাওয়ার জন্য আগের রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ কারো আগমন লক্ষ্য করতে দেখলাম ম্যাডাম এসেছে। আরে জানো এত সকাল সকাল কেন? আমার কথা কি মনে পড়ছিল? দেখুন ম্যাম। তোমাকেই তো দেখছি। ও বাবুটা রাগ করেছে বুঝি। ছাড়ো, কি হলো? কিছু না। আর প্লিজ তুমি আমার পরিবারকে দয়া করতে হবে না। মানে কিসের দয়া? এইটা এটা তোমার কাছে কেন? তোমাকে ফেরত দেওয়ার জন্য এনেছি। কেন? যা জিনিস তাকে দিতে এসেছি। কিন্তু আমি তো সেসব আমি কিছু জানতে চাই না। আর এটা তোমার জিনিস, তুমি রাখো। দয়া করে আমার পরিবারকে কিছু দান করতে হবে না। ওই চোখ রাখবো, আমি নিলাম ঠিক আছে, কিন্তু বাসের রাতে কিন্তু হাত থেকে পড়বো, মরে থাকে যাক। বিয়ে করতে তো দেখা যাক। আর শোনো, আমি আজ অফিসে থাকতে পারবো না। আমি কী করবো? কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো তুমি সলভ করে দেবে। ঠিক আছে, চেষ্টা করবো। ঠিক আছে, আমি যাই তাহলে। জি। সোমাইয়া চলে যাওয়ার পর আবার কাজ করতে লাগলাম। হঠাৎ সোমাইয়ার ব্যবহারের কথা মনে পড়ল। অফিসে এলো কিন্তু কোনো কাজ না করে চলে গেল। কি এমন কাজ যে আমার সাথে সাথে চলে যেতে হবে? আর এত যদি দরকারি কাজ থাকে তাহলে আসার কি দরকার ছিল? সব কিছু মাথায় মধ্যে দিয়ে গেল। সেসব আর চিন্তা না করে কাজে মন দিলাম। সারাটা দিন কাজ করতে অনেকটা বোরিং লাগছে। কারণ প্রতিদিন সোমাইয়ার সাথে বকবক করতে করতে দিনটা পার হয়ে যায়। কিন্তু আজ সে নেই। আগে বাইরে কাজ করতাম, তখন কারোর সাথে কথা বলতে পারতাম, কিন্তু এখন রুমের মধ্যে কারোর সাথে কথা বলতে পারছি না। কোনো রকম দিনটা পার করে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলাম। অনেকদিন ছাদে আসি না, তবে এখন আমি জানি না সিগারেট অনেক ভালো লাগে। আগে দু চোখেই দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অবাধে ভালো লাগে কাজ করে। প্রতিদিন কথা খেয়ে দুইটা খেতেই হয়, আর না খেলে কেমন জানি মনটা খচখচ করে। সে যাই হোক, সিগারেটটা ধরিয়ে খেতে লাগলাম। আর
দেখেছো? হুম, বলো। আগামী সোমবার তোমার বিয়ে। আব্বুর কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আব্বু, এটা স্বপ্ন নয় তো? তো খারাপ দাদা, তোর সাথে কি তোর আপু মজা করছে? সেটা আমি কি করে বলবো? মজাও তো করতে পারি। মেন আমি সিরিয়াস। কিন্তু আব্বু, বাদই তোমরা সেই করো। পাত্রী কেন? পাত্রী নিজে এসেই আপু আম্মুর কাছে ধরা দিচ্ছে। তোর অফিসের বস। কি বলছো সব? ঠিকই বলছি, আমরা সবাই আব্বু, এটা ঠিক হবে না। কেন বলবো? কারণ ওরা অনেক বড় লোক। আর ওর বাবার সম্পত্তির গরমে থাকবে। আমার কি বোমা আছে আর মেয়েটা খারাপ না। রান্না সব বলেছে ওরা আর মেয়েটার কথা। রান্না, তোকে ভয় দেখিয়ে লাভ নাই। তোর আপু যেটা বলছে সেটাই ফাইনাল। কিন্তু সোমবার তোমার বিয়ে মানে বিয়ে। তোর ভালো লাগে। আর কোনো কথা না বলে বেরিয়ে চলে এলো। তোর আমাকে কোনো কিছু না বলে বিয়ে ঠিক করে ফেলার কোনো মানে হয়? আর এসব বিয়েটি কিভাবে ঠিক হলো? কানাকে জিজ্ঞেস করি, দেখেও জানি কিনা। কানা, বলো। তুই বাইরে রাখবি কেন? আমি জানি এখন থেকে আমি জেনে যাই তাহলে তুমি মারবি বা দাদা। আরে না, কিছু বলবো না। প্রমিস? আয়। বল। আমার বিয়ে ঠিক করতে পেরেছিস? ম্যাডামের বাবা। তুই কি বাসায় ছিলি? আর কখন ছিল? বিকেল 3টের সময়। আর ভাইয়া, তুই বিশ্বাস করবি না, ম্যাডামের বাবা অনেক ভালো। প্রথমে আপু আসছিলেন, তুই যখন বলি তোমার এখন মানি, তখন আমি মন বলি আমি হয়ে যাই। আর আমিও আমার কিছু একটা বলি যখন আপু রাজি হয়ে যায়। কলেজ কেমন চলছে? অনেক ভালো। কিছু বন্ধু আছে? রিয়া, রিয়া, বিশ্বাস, বিশ্বাস। ছেলে বন্ধুরাই? না, প্লিজ, কারণ জানি না সে। ঠিক আছে, এখন কি চাই? কান্না কিছু না বলে চলে গেল। মনে শস্য করতে লাগলাম কি থেকে কি হচ্ছে। তুমি আর পরিবার যেমন বললো, আমরা সেরকম নই। কিন্তু তারপর আমার বাবা রাজি হয়ে গেল। হয়তো মেয়ে সেটা সেটাই রাজি হয়েছে। কিন্তু সোনিয়ার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায়, তাহলে তো আমার জীবনে একটা পেছনে পড়ে যাবে। আর তো বাকি তো আছে, যা হয় দেখা যাবে। এসব ভেবে আর লাভ নেই। সেদিনের মতো বিয়ে হলো। বল প্লিজ। কি রে ভাইয়া, আপনি কিছু যাবেন? যাবো। তুই তুই কেন যাবি? ম্যাডাম যে করে গেছে সেটা জানি বললি কি? ঠিক আছে। তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেটা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালে নাস্তা করে অফিসের জন্য বের হলাম। সাথে গাড়ি রিক্সা করে অফিসে চলে গেলাম। আর ভালো, ম্যাডাম দেখেছেন। ও, তাহলে কথা বলা শেষ করে গাড়ি থেকে সেখানে আমাদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। অপরদিকে সোমানিয়া আর কান্না সোফার উপরে বসে। কান্না, তুমি যে এখনো আমার উপরে রেগে আছো? রেগে থাকো, তাহলে তুমি বলো। আমি তোমার বার করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি ছি, কি করছেন? শিশু কোন এখনো আমি বুঝতে পারবো। আরে করছি তো। তাহলে ম্যাডাম বলছে কেন? ঠিক আছে, আর বলবো না। এখন থেকে ভাবি তুমি। ওই কিসের খাবি? এখনো বিয়ে হয়নি। কান্না একদম ভালো করবি না। ভাইয়া, আপনি চুপ করুন। ভাবির সাথে আমাকে কথা বলতে দিন। আর কিছু বলবো না। আর এই নাও নিজে কি শুনতে? যেটা তোমাকে দিয়েছিলাম কিন্তু তোমার ভাইয়া আমাকে ফেরত দিয়ে দেয় সেটা। মানে তুমি আমাকে যে বলতেন ছিলে সেটা তো বাসা। তাহলে এটা এটা তো একদম জানতাম না। কিন্তু তুমি আমাকে যে বই দিয়েছিলে সেটা আমার উপর দিয়েছে। তাহলে হিমেল যে এটা আমাকে ভাইকে কি করে? যেটা দেখছিস সেটা। মানে ওকে কেউ দয়া ও, আচ্ছা, মারছিলাম করে দাঁড়িয়ে মানতে পারবো না। তাই তাকে সেরকম অন্য একটা দোল কিনে ফেরত দিয়েছি। একদম চুপ। আমি আমার ননদকে দিতেই পারি, এতে দয়ার কি আছে? বিয়ের আগে আর কিছু নিতে দিব না। ভাবি কিছু বলবে না, এটার জন্য ডেকেছিলাম। ও, তাহলে আমি যাই। হুম। ভাইয়া গেলাম। সাবধানে যাস। আর গিয়ে আমায় একটা কল করিস। ঠিক আছে। কানহা চলে যাওয়ার পর আবার কাজে মন দিলাম। কিছু সময় পর পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না এটা সুমাইয়া ছাড়া কেউ না। বাবু, আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে ভুল দিয়েছো। কেন দিয়েছি? কারণ দিনটা তোমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাকে দিতে চেয়েছিলে। কোনো কারণ না পেয়ে এইভাবে আমাকে দিলে, তাই না? জি না। আমি জানি। জানো ভালো। এখন ছাড়ো, কাজ করবো। না, ছাড়বো না। প্লিজ ছাড়ো, কাজ করতে দাও। তাহলে একটা পাপ্পি দাও। পারবো না আমি। কেন পারবে না? একটা দাও না প্লিজ। ওকে দাঁড়াও। দাও।
মুখটা সুমাইয়ার মুখের কাছে দিতে সুমাইয়া ওর চোখ বন্ধ করে ফেললো। আজ কেন জানি নিজেকে সুমাইয়ার দিকে আকর্ষণ করছে। টানা টানা চোখ যা দেখে যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যাবে। সুমাইয়ার চোখ বন্ধ করায় আমিও ওর ঠোঁটের দিকে তাকালাম। দেখলাম ঠোঁটটা কাঁপতে শুরু করে দিছে। সুমাইয়াকে কিস করবে এমন সময় বললাম, সুমাইয়া আমার না খুব জোরে হয়ে যেতেছে। কথা বলার পরপরই চোখ খুলে আমার দিকে আগের মতো তাকালো। মনে হচ্ছে আমাকে এখন ইচ্ছা মতো পিটাবে। ইয়ে মানে হিসো, এক নাম্বার যাকে বলে। কিস করার সময় এটা পাওয়ার ছিল নাকি তুমি এমনি বলছি? কি আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি? জানা আছে তো সত্য কথা। তাহলে আমি যাই। যাই মানে কোথায় যাবি? ওই যে হিসো করতে। তোর সাথে আমিও যাব। তুমি যাবে কেন? দেখবো তাই। কি তোমার লজ্জা লাগছে না? চুপ কর হারামি, আমাকে তোর মতো লুচো নাকি? দেখবো তুই বিয়ে করবি নাকি আমাকে মিথ্যা বলবি। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এত কষ্টে একটা মিথ্যা কাহিনী বললাম, সেটাও ফেলুদা বানিয়ে দিল। কি হলো, কি ভাবছো? বিয়ের কথা। কার বিয়ে? আমার আর আমার। আমার আর আমার এই মানে সরি আমার আর তোমার। তাই বুঝি? সময় হলেই বলবো। ঠিক আছে। যাই। যাও। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাথরুমে লম্বা একটা নিঃশ্বাস ফেলিয়ে সিগারেট ধরালাম। শালা যতই বলি সিগারেট আর খাবো না, ততই নিজেকে নিকোটিনের ধোঁয়ায় আবদ্ধ করে ফেলি। সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে কেবিনে আসলাম। চেয়ারে বসতে বসতে সোমাইয়া প্রশ্ন করলো, এত সময় লাগে? না কইলো আমি কইতে এদিকে গেম আসো। করি না কেন? মিটিং আছে, সেটার জন্য তোমাকে আই জানি না অন্য কাউকে নাও। না, যে আই জানি তো ঠিক আছে, আর মিটিং কবে? আগামীকাল লাঞ্চের পর। তবে তারা সকালেই আসবে। ঠিক আছে দাও। এখানে সব আছে, সমস্যা হলে আমাকে কি রেডি তখন দেছো গা আর যদি ভুল হয় কি? তাহলে আমার এটা বোনের তখন মতো ডাব্লিউ আমাকে কি বকা তখন দিবে। দেছো গা না, এই চল। থাপ্পড় দেবো। এক কথা শুনে বারবার বলো। এসে দেখো মনে হচ্ছে রেগে গেছে, তাই আর কিছু তখন তো বললাম না। হেড নয় এনে সারাদিন আমাকে ওরি কই, আমি তো কিছু বলি না। আল্লাহ আর আর এদিকে কেন তো হচ্ছে রেগে গেল। এই চিন্তা করি ওকে আমিও আর গেট disturb না করবো আদা না। হেডি দিতে মাথা থেকে সব ঝেড়ে ফেলে কাজে মন দিলাম। অনেক সময় কাজ করার পর বাইরে থেকে দেখলাম সবাই লাঞ্চ করতে গেছে, তাই আমিও কেবিনে চলে আসলাম। তুমি কামব্যাক দেখলাম করতে সুমাইয়া চাই টিফিন বুঝছো বের ওই করছে। ইয়ার ওকে টিফিন বের করা গুলো দেখে দেখলে আবার কামব্যাক বাইরে হয় চলে না। এলাম। অবশ্য সময় দু একবার ব্যাগ দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভাব করে বাইরে চলে আসি। লাঞ্চ টাইম, যার জন্য কোনো কাজ নেই, তাই অফিসের বাইরে এসে একটা চায়ের দোকানের সামনে এসে সিগারেট ধরালাম। লাঞ্চ টাইমটুকু পার করতে করতেই 5টা সিগারেট ভাবছি আরও একটা ধরাবো, কিন্তু মোবাইলে সময় দেখার পর আর খেলাম না। তারপর আবার অফিসে চলে এলাম। প্রায় সবাই আবার কাজে মন দিয়েছে, আমিও কেবিনে ঢুকলাম। কোথায় গিয়েছিলাম? বাইরে কেন? লাঞ্চ করতে। আমি ডাকলাম শুনলে না কেন? এইবার শুনতে পাইনি। ঠিক আছে, আসো, এখন খাবো। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জানি তুমি মিথ্যা বলছো। সত্যি বলছি। না, মিথ্যা। তা তোর শরীরে কিসের গন্ধ এটা? মানে কিসের গন্ধ? তুই সিগারেট খাস? আরে না, আমি এসব খাই না। তাহলে আমি কি ভুল বলতে পারছি? সেটা আমি কি করে বলবো? তার তখন বাবা, আমাকে চাইছি। তুই বাইরে এটা খাওয়ার জন্য গিয়েছিলি। আমি কি বলছি না মনে করছিস? বাথরুমে চল, কেন? ফ্রেশ হবি। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাইতে। ফ্রেশ এটা হয়ে খাইতে কাজ কত লাগে? করবো, কিন্তু সময় না বাধা দিল। কি হলো আবার? খাবার খাবো, তারপর কাজ। তো তুমি খাও, আমি খেয়েছি। ওই, তুই সিগারেট খোর। আমি ভালো করে জানি তুই কিছু খাস না, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। আসলে বিড়ি জানা এক প্রকার সময়ের হ্যাঁ, জোড়াজোড়িতে এই লাঞ্চ বুঝি। করলাম। সেদিনের মতো ও, অফিস অফ শেষ করতে করে বাসায় হচ্ছে। চলে এলাম। তবে বাসায় এসে অনেক অবাক হলাম, কারণ মামা মামি আর নীলা বাসায়। হালকা কিছু কথা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় আমি করি এই যে দিদি, তোমরা কখন আসলে? কেন এসেছো? এসছে সেটা জানি। তানহা কেন এসেছো? আর এক বললি তোর বিয়ের জন্য। ও এস বসে ওদের সাথে তখন আড্ডা দিতে এটা আমি জানি, লাগলাম। এটা রাতে কুই সবাই মিলে কোনো খাওয়া দিকে দাওয়া আমি করে জানি, কোনো ঘুমিয়ে গেলাম। দিকে। পরের দিন এটা আমি meeting দেখতে থাকার দুগা জন্য থেকে। আজ একটু তাড়াতাড়ি হ্যাঁ, অফিসে দুগা। গেলাম। এই কিছু যে সময় উগা কাজ আছে। করার পর ক্লায়েন্টের সাথে আলাদাভাবে দেখা করার জন্য গেলাম। গিয়ে তো আমি পুরাই অবাক, কারণ সেখানে জয়ের একে খালাতো কোবরা ভাই যায় জানি সাব্বির- তো কোবরা সাব্বির খাই আমাদের তাই ব্যাচে চলে ছিল, যাই। কিন্তু কলেজ এ ছিল কে কি? কে আমি ভাবলাম সাব্বিরকে দিয়ে কিছু ভাই এই করাবো। ম্যাচে মাত্র 2 কিল এই সেই কেমন কাজ। নাকি আমি মাথার বুঝলাম ভিতরে একটা না। শয়তানি প্ল্যান করলাম। হ্যাঁ বুঝছো? হ্যাঁ? তোকে এটা ডাক তুই ভুলে যাস না যে আর কারণে দিই এই করিনি। এই এখানে কেন? আর নেই তারা এই নেই অফিসে কাজ করি আর তুই? এই আর কত দিন অফিসের সাথে একটা মিটিং আছে, যার জন্য আমাকে লাগলে খালি কিল চুরি করে তাই এখানে আসে। এই যে সারা কার না আর দেখা কার হয়ে খালি কিল চুরি করতে তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আয় ওদিকে আবার বসে আয় তোকে সব আজ বলছি। আজ যে কিল চুরি তারপর করছিলাম একপাশে আমি গিয়ে সাব্বিরকে আর সব কত বুঝিয়ে বললাম। হ্যাঁ ওকে কি কি তো করতে হবে। কই আপনি আই তো দেখুন কিল চুরি একবার করছি দিয়া আই তো দেখুন কিল চুরি করছি তুই আপনি এত না বেশি কিল চুরি হ্যাঁ করছিস ওকে তোর কিলো ওকে কিল ধরি না নিয়ে দেয় কোনো ফুল ড্যামেজ না দেলকা দেয় আমার একটু ভেবে দেখি না দেখছিস? খেলা আরে বেটা কিছু হবে না, হাত যদি হয়
দূর, আমি বলছি না কিছু হবে না। বলে শালা তোর খবর আছে। হুম, এই 3 নাম্বার সাব্বিরের সাথে আরো কিছু কথা বলে কেবিনে চলে এলাম। কিছু সময় কাজ করার পর নাম করে meeting এটা room-এ কি একটা আমি আর জালের মধ্যে সুমাইয়া হালা গেলাম। মিচ্ছি। সবাই আগে থেকে রুমে ছিল। দেখলাম সাব্বির নিজেও আছে। সবার উপস্থিতিতে শুরু করলো মিটিং। প্রায় 1 ঘন্টা পর শেষ হলো। নিজেও একটু হাফ ছেড়ে বাঁচলাম। কেবিনে আমি আর সুমাইয়া বসে আছি। এমন সময় সাব্বির এলো। যাক শালার তাহলে সাহস আছে। ওরে মানিজ্য শেষ করে দে। আসুন। না এটা আল্লাহ কে আগল আপনাকে কিছু ও কিনা কথা বলার নাই। ছিল। জি বলুন। আসলে আমার তোর তো আপনাকে লাগেই ভালো যাবে। লাগছে। আপনি যদি চান তাহলে আমি হাতান্ন আপনাকে দূরে বিয়ে এই মরে করতে গেছে। পারি। সরি, আমার অলরেডি বিয়ে ঠিক হয়েই আছে। কিন্তু আপনি চাইলে তো বিয়েটা বন্ধ করতে পারেন। আপনাকে আমি বিয়ে করব না, আপনি যেতে পারেন। যদি একটু ভেবে দেখেন তাহলে তার বাচ্চা তোকে বলছি না আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে বারবার এত কথা বলছিস কেন? সাব্বির থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর সুমাইয়া ইচ্ছা মতো বকা দিতে লাগলো। অবস্থা বেগতিক, তাই ওদের কাছে গেলাম। ভাই আমি সরি রে। শালা রাগ করছই, কত ধরে থাপ্পড় মারছে। আর আমি জানি না কি এমনটা হবে। কি হবে? কিছু না। চুপ শালা, আমাকে মায়ের খাইয়ে ভেবেছিস তুই বেঁচে যাবি? কখনো না। শোনেন ভাবি, ইমেল আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে আপনার সাথে এমন এমন কথা বলতে বলে। প্রথমে আমি রাজি হইনি, কারণ আমার বাসায় বউ আছে। কিন্তু ওর জোরাজুরিতে আর এর মধ্যে রাজি কোনো হই। ইমোট যার ছিল না, ফলস্বরূপ বুঝলি? থাপ্পড় আর নাহলে ইমোট দেয় তার দাম মানে আপনি সব হিমেলের কথা মতো করেছেন। মানে ইমোটটা আমি আসলে সরি, ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না। আর আপনি এখন যান, আমি ওকে দেখাচ্ছি এটা করার জন্য কি শাস্তি পাবে। সুমাইয়ার কথা শুনে সাব্বির চলে গেল। মনে হচ্ছে আমার উপর দিয়ে এখন ভূমিকম্প যাবে। কেন এমন করছিলাম? সাব্বির তো বললো পরীক্ষা করার জন্য। আমাকে তোর বিশ্বাস হয় না? হ্যাঁ হয়তো। তাহলে পরীক্ষা করার কি আছে? এমনি মজা করছিলাম। হাত সরা, না সরা বলছি। না, সরাবো না। সোমাইয়া আর কিছু না বলে আমার মাথার চুল ধরে আর আমার দুজোড়া ঠোঁটকে নিজের আয়ত্তে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কথায় কথায় শুধু একটা নিষ্পাপ ছেলেটার উপর অত্যাচার চালাই। কেমন দিলাম? জঘন্য। তাহলে আরেকটা দেই। না না, লাগবে না। তাহলে বলো কিসটা কেমন লাগবে? হ্যাঁ অনেক ভালো। ওই হ্যাঁ গুড বয়, যা এখন কাজ করো। তারপর আবার কাজে মন দিলাম। একে? দেখতে দেখতে আমরা বিয়ের দিন চলে এলো। অনেক সুন্দর করে বাসা সাজানো হয়েছে। আব্বু কিপ্টে হলে কি হবে, শখ আছে অনেক। যদিও বিয়ে করতে প্রথমে রাজি ছিলাম না, কিন্তু রাজি এখন নিয়ে রাজি। কারণ এই শীতের মানে রাতে বালা একটা খেলে। টিভি দরকার। তাছাড়া আব্বু আম্মুর কথা ফেলতে পারতাম না। সে হিরো চাইতো। কে না ইদের বাসায় সব আত্মীয় স্বজন চলে এসেছে। সবাই গোসল করিয়ে দিল। তারপর রেডি হয়ে সুমাইয়াদের বাসায় রওনা দিলাম। বাসায় গিয়ে হলো সব সমস্যা। পাত্রপক্ষকে নাকি গেট সাজানোর জন্য মোটা কিছু টাকা দিতে হবে। তাই আমাকে ভিতরে ঢুকতে ইচ্ছে করছে না। মেজাজ পুরোই গরম। এটা যদি বিয়ে বাসা ছাড়া অন্য নাই কোথাও আর কি। হতো তাহলে সব কিছু ছেড়ে ছুড়ে দশ নম্বর লাইন। বাসায় চলে যেতাম। কিন্তু এসেছি বিয়ে করতে। বউটারে সাথে না নিয়ে গেলে কেমন হয়? কত টাকা লাগে? মাত্র 15,000। আরে মিস সেটা করে আবার মাত্র? এক তাড়াতাড়ি বিয়ে করে। আমরা তো অত টাকা আনি। টানা তাহলে বুঝিয়ে দিয়ে 10,000 দিই। ইস্টার বুঝিয়ে দিই আর একটু কম রাখা যায় না? জি না, টাকা বের করে। অনেকক্ষণ নিজের পাম দেওয়ার পর 7,000-এ রাজি হয়ে যায়। সব নিয়ম নীতি মেনে বিয়েটা সম্পন্ন হয়। সুমাইয়াকে সাথে করে বাসায় চলে এলাম। এক ইয়ে দে সবাই এখন একবারে নতুন বউ 13 দেখতে ব্যস্ত। 13 ইস্টার বন্ধুরা সবাই এক মিলে লাখে 13 ছাদে চলে এলাম। ইস্টার অনেকক্ষণ ধরে গিরি মনের না মধ্যে বলেছে। খচখচ জানি করছিল। না মনে আছে না তাই পুরো সিগারেট ধরালাম। বিড়ালটা একটু 13 সাবধানে। ইস্টার সেটা তো বাজি লাগে থাপ্পড়ের হাত থেকে বের হয়ে বাঁচাচ্ছে। বাজি লাগে মানে তোরা আর বুঝবি না। ছবি আছে আর সিগারেট আর শেষ করে গেমের রুমে ভিতরে চলে আছে এলাম। নেই বাসর ঘরে রুমে এসে আর দেখি গেমের ভিতরে আছে ও মানে আমার খাটের উপর লম্বা করে বসে আছে। ভাবলাম এই সময় প্লান নিয়ে মনে আছে আর পুরো কেমন হয়। দরজা আটকে দিলাম এক ভিডিও চিৎকার। আছে হ্যাঁ জোর। না ভিডিও এত জোরে চিৎকার শুনে আরে 11 মাসের ভিডিও কিন্তু মরি আমি কি হাগলে বললো, কোথায় চোর? আপনি নিজেই তো চোর। তা না হারামি? মন আরে প্রথম মাসে কিন্তু ডিলিট করে দিছি আমি সেখানে বলবো, যে কি রুম তোর হইছে বাড়ি কেন থেকে 1 মাইর 4 দিতে কোনো গেছি সমস্যা? বউ মানে না এই হয় বেগ মরে এসব গেছে আমি করতে। একলা কিন্তু আপনি আমি তো একলা থাকি রে মানে তাহলে তোর বউ কি? সময়। আমি কি? একলা থাকি রে ভাই কি করে তো বলবো? বুঝতে কিছু আচ্ছা এদিকে আয় তো। একলা থাকি রে তোমার মাথায় কি সমস্যা হয়েছে? এমন আজে বাজে কথা বলছো কেন? যা সেটা তো সেটা বলছি। তুমি এদিকে আসো, না যেমন। আমাকে দেখতে দাও কি হয়েছে। ঠিক আছে দেখো। থাপ্পড় হজম করে গালে হাত দিয়ে পরিমাণের বইয়ের দিকে তাকিয়ে রইলাম। পৃথিবীতে মনে হচ্ছে আমি প্রথম ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পড় খেলাম। তুই সিগারেট টানা খাস? বুঝিয়ে দিয়েছিলাম সুমাইয়ার এমন কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলবো বুঝতে পারছি না। জানি সত্যি বললেও মার খাবো, মিথ্যা বললে খাবো। কি বলবো না বুঝে তোতলাতে শুরু করলাম। ভিডিও হয় তুই কি তোতলা? না
তাহলে প্রশ্নের উত্তর দে। যাই বলি সেটাতেই তো মারবে। সত্যি কথা বললে মারবো না। অফিসে জয়েন করার আগে থেকে খাওয়া শুরু করছি। কেন এসব খাও? তুমি কান্না করছো কেন? এমনি? ঠিক আছে, যাও ঘুমাও। এবার কিন্তু আমিও কান্না করবো। তুমি কি এসব ছেড়ে দিতে পারবে না? তুমি কান্না থামিয়ে একটা হাসি ম্যাচ দিলেই দেখে পারো। দিচ্ছি কথাটা শোনার পর সোমাইয়া ঠিক করে হেসে দিল। এখন সোমাইয়াকে ভালো লাগছে। কিছু মানুষের কান্না কেন জানি সহ্য হয় না, আর সোমাইয়ার কান্না এটা কখনো হবেও না। যখন ওর সাথে ব্রেকআপ করি তখন ও অনেক কান্না করছিল, সেটা আমার একদম সহ্য হচ্ছিল না। সেদিন থেকে 1 সপ্তাহ কলেজ গেছিলাম না, গেলেই হয়তো ওর কান্না দেখতাম। কি হলো, কি ভাবছো? ভাবছি বাসর করবো কিভাবে। জি না শোনা, আমার সাথে যে বাজি ধরছিলাম সেগুলো আগে পূরণ করো, তারপর বাসো। কি? কি নয় যে। থাকবো না আমি এই বাসায়। ঠিক আছে, চলে যাও। আমি যাব কেন? এটা আমার বাপের বাড়ি, তুমি যাও। আইসে বাড়ি দেখাইতে, কথা না বললে ফ্লোরে ঘুমাও। আমার কিন্তু ধন্যবাদ। তাহলে ঘুমাতে লাগবে না। সাথে এসো। ধন্যবাদ বউ, তুমি আমার অনেক অনেক ভালো আর যোগ্য। থাকার পাম দেওয়া লাগবে না। না সত্যি। আচ্ছা বউ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। সময় আর কিছু কথা না বলে আমার পেটের উপর বসলো। এখানে বসলে কেন? তুই আমার বউ বউ করছিস কেন? কেন বউ? চুপ, আমার কি নাম নেই? আছে, বাট এটা ভালোবেসে বলছি। রাখ তোর ভালোবাসা। ঠিক আছে। লাইট বন্ধ করো। লাইট বন্ধ করলে আমার ভয় লাগে। আজ লাগবে না। কেন? এত কেন কেন করছিস কেন? যেটা বলছিস সেটা কর। লাইটটা বন্ধ করতেই সোমাইয়া পাগলের মতো কিস করতে লাগলো। আরও অনেক কিছু বলছে, বললে আমিও লজ্জা পাবো, সাথে আপনারাও লজ্জা পাবে, তাই এটা না বলাই ভালো। আর যারা একান্ত জানতে চান বাসর ঘরে কী হয় তাহলে বিয়ে করে নেন। যতই হোক বাসরাত বলে কথা, দুজনে কখন ঘুমিয়ে গেছি খেয়ালই করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি সোমাইয়া আয়নার সামনে বসে চুল ঠিক করছে। উঠে গিয়ে কোমরে হাত দিয়ে সোমাইয়ার চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল। হঠাৎ এমন করায় সোমাইয়া অনেকটা কেটে উঠল। তারপর স্বাভাবিক হয়ে বলল, কখন উঠলা? এই মাত্র। শাওয়ারে যা। একটু পর। কেন, আবার কি হলো? রাতের মতো আরও একবার ট্রাই করি। একদম না স্যার, তাড়াতাড়ি বাথরুমে যাও। আর কোনো কথা না। এক প্রকার জোর করেই সোমাইয়া আমাকে বাথরুমে ঢুকিয়ে দিল। তারপর গোসল করে রুমে এসে দেখি সোমাইয়া নেই, হয়তো আম্মুর কাছে গেছে। ড্রেস করে রুমে বসে আছি, এমন সময় নীলা আসলো। ভাইয়া তোমাকে ফুফু ডাকছে কেন গার্লফ্রেন্ড? নাস্তা করার জন্য। ঠিক আছে চলো। নীলাকে সাথে করে নাস্তার টেবিলে আসলাম। আব্বু, মামা আর তানহা আগে থেকেই টেবিলে বসে আছে। অন্যরা সবাই কোথায়? রান্নাঘরে। তুই যাস নাই কেন? আমি বলবো তুই কি টেবিলে বস। আর তুই বসে পড়লি? হ্যাঁ, তাছাড়া কি করবো? রান্না শিখতে পারিস না? রান্না আমি শিখতে হবে না, আমি শিখছি। আমি না হয় কিন্তু তুই ভাই, শিখবি ক্যাবিন। না কেন? সেটা আমার শ্বশুর বাড়ি তুই কি করবি শুনি? ও চুপ থাক, আমার মেয়ে কান্না করতে হবে না। আপনি শোন, হ্যাঁ? আপনি যেতে তুই বুঝি না তানহার সাথে কিছু সময় ঝগড়া করার পর না, রাস্তা আমি করে কি রুমে চলে এলাম। একটু পর সময় এলো। আজ আব্বু আমাকে নিয়ে যাচ্ছে বলছে। কেন কি হয়েছে? কয় আমি মিনিট? যাবো না। 14 মিনিট। কেন যাবে না? আমার ইচ্ছা। কিন্তু এর লাগে তোর আব্বু 14 তো মিনিটে মন খারাপ এর করবে। কবাই ভাববে হারাইছি। আমরা তোমাকে কি সুযোগ? যেতে দিতে যাচ্ছি না। কিচ্ছু ভাববে না, আমি আব্বুকে বলতেছি। ঠিক আছে। সুদিনার লাগে গেছি আই বুঝলাম তোর লাগে খেললে খুব ভালো লাগে আর এটা লাগে ওকে প্রথম গেছি না প্রথম তো খুব ভালো লাগে লাস্টে কে বললাম আমি যাবো না? সাইড যাবো তো। লাস্টে সাইড রাউন্ডে বিতে তিন লাস্টে হাফ রাউন্ডে বিতে সাইড রাউন্ডে আইনি তুমি কি করবে? উপভোগ করবো। ওয়া বাবু মরে যেতে আর না আইবে বলতা হয়েছে? তারপর দুজনে মিলে আড্ডা দিতে লাগলাম। এখন মনে হচ্ছে সোমাইয়াকে এতদিন কষ্ট দিয়ে ভুল হয়েছে। অনেক অনুশোচনা হচ্ছে সোমাইয়ার সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে। সেসব ভেবে আর লাভ নেই, জীবনটাকে নতুন করে সাজাতে এখন আনলে বয়া। সোমাইয়ার মন লাগে। আরা বিয়ের 1 সপ্তাহ পর কি হলো, তোমার কি গোসল করা হবে না? হয়ে ও গেছে আর প্রায়। তাড়াতাড়ি আইগুলা আসা 5 মিনিট পর আমি রেডি। আসে রে আজ থেকে কিন্তু লাইলে অনেক বড় দায়িত্ব তোমার কাঁধের উপর। কিন্তু এগুলো কি দরকার ছিল? কোনগুলি? তোমার বাবার কোম্পানির এমডি পদে জয়েন করা। তুমি নিজেই তো পার করেছিলে তাই না? না, আমি কখনো ছিলাম না আর এখনো নেই। আর থাকতেও চাই না। আমি চাই আমার পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু তোমার বাবা? দেখো হিরো, আমার বাবার সম্পত্তি মানে আমার, আর আমার মানে তোমার। বিয়ের আগে কি বলেছিলা? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার কথা শুনবে, তাই আজকেই শুনতে হবে। সেই তো এক প্রমিস পেয়েছো। বাবু, তানহাকেও তো সময় দেওয়া লাগবে, তা না হলে তোমার বোনটা ম্যাডাম হবে কি করে? আমার বলতে হচ্ছে
সব খেয়ালই রাখে। দেখতে হবে না বউটা কার? এখন যাই। কিন্তু আমার ওটা ওটা মানে? তুমি জানো না? না তো। যাক, তোমার জানতে হবে না। বাবুটা রাগ করেছে বুঝি? আচ্ছা এখন দিচ্ছি। মা সুমাইয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই অভিমানী মুখটা হাসিতে পরিণত হলো। রুম থেকে বের হয়ে সবাইকে অফিস থেকে একটি গাড়ি খাওয়াতে গাড়িতে উঠে স্টেপ দিলাম। এখন আপনাদের বলি, বিয়ের পরের দিন থেকে সুমাইয়া কোনো না কোনো আবদার করে চলেছে। সেগুলোর মধ্যে অন্যতম আবদার হলো তার বাবার কোম্পানিতে বস হয়ে জয়েনিং করা। কিন্তু বরাবরের মতো আমি এটাতে রাজি ছিলাম না, কারণ সবাই হয়তো বাজে কথা বলবে। আর আমরা যে দেশে বসবাস করি সেই দেশে কিছু মানুষ নামের পশু আছে যারা কিনা সব দলেই থাকে। একজনকে উৎসাহ দিয়ে খারাপ কিছু অপরাধী বলে সবার চোখে খারাপ বানাবে। এছাড়াও অনেকজন আছে আমাদের এই দেশের যেসব শুরু করতে পারবে সেই সবার না। তো যাই হোক, গল্প সেটা সোয়ার কথা যখন বারবার আমি রাজি হচ্ছিলাম না, তখন শুরু হয় তার রাগ, অভিমান এবং প্রমিস। প্রতিটা রাত এসব কথা বলে কান একদম ঝালাপালা করে দিচ্ছে। এক রাতের কথাই বলা যাক, বাবু মাঝখানে কোরবানির সময় হ্যাঁ হয়, যদি তুই আমার বাবার কোম্পানিতে বস হিসেবে জয়েন করিস। তোমার বাবার কোম্পানিতে আমি বস হয়ে জয়েন করতে যাবো কেন? আমি বলছি তাই। পারবো না। সেটা তো পারবি। বিয়ের আগে প্রমিস করছিলি, সেটাও পূরণ করিসনি। তোমার একটা কথা ছিল, সবই তো পূরণ করে আসছি। সব পুরো করছো, আর এটা করলে তোমার সমস্যা কি? সবাই দেখ তোর কথা বলি, যতদিন না আমার কথায় রাজি হচ্ছিস ততদিন আমাদের মাঝে কোরবালিশ থাকবে। কিন্তু সুমাইয়া, এভাবে আর কয়দিন যাবে? নতুন বিয়ে করেছি আর তার উপর শীতকাল। আগে না হয় কোলবালিশকে জড়িয়ে ধরে কিন্তু এখন তো কোলবালিশ সরানো যাবে না। প্রতিদিন সুমাইয়া এমন প্যানপ্যানানি আর শীতকালের জন্য গত রাতে রাজি হয়েছে। আমার রাজি হওয়া দেখে সুমাইয়া এতটা খুশি হয়, যার জন্য গত রাতে নতুন করে ভালোবাসার উদ্ভব ঘটে। আপনার সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসছি। জন্য অপেক্ষা করছি। সবাই একে একে শুভেচ্ছা জানাবে। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই, বোরিং লাগছে। তাই সোমাইয়াকে কল দিলাম। কি করো? নীলাকে পড়াচ্ছি। নীলা ও কবে এলো? তুমি অফিসে যাওয়ার পরে মামি নিয়ে আসছি। এই শোনো না, বলো। আমি চাইছি নীলা এখন থেকে আমাদের সাথে থাকে। কিন্তু মা বলল, ওরে তো তুমি ম্যানেজ করো। না মানে? তারপরেও তুমি বোঝাবে। ঠিক আছে, আমি মানিকে কল করে সব বলছি। রাখছি। হ্যাঁ, কথা বলা শেষ করে কিছু সময় ভাবার পর ভালো, তুই কেমন আছিস? তুমি আমার কথা শুনলে ভালো থাকবে। ওই সাই রন্ডার জিতনি যাচ্ছে নি উম্পির মার গেছে আচ্ছা বল। হেভি ওমড়ি সেট দেয়া মারছে কুমার কে মার সেট দেয়া চাই, এটা উটো আমাদের পিট করছে আর সুমাইয়া আর তো ইএমপি দিয়ে খেলা ওমড়ি সেট লাগে না লাগে তাহলে না ইএমপি দিয়ে কোয়া সাথ দিয়ে গুলু গোল করে হাত লাগে সেট ক্লিয়ার লাগে এই আর মিলা তাছাড়া নীলিমা নীলার বোন, দেখে নিছে মানে আমার মামাতো বোন, এক নাম্বারের কুত্তি। সবসময় আমার পিছু লেগে থাকতো, কিন্তু এই এখন ওয়ানটা পড়াশোনার জন্য বাইরে থাকে। কিন্তু ও তো বাসায় থাকে না, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমি আর direct তোর লিখে মামা দিলে, একটা কিভাবে বড় থাকবো video বল? আর আর বড় বড় ভিডিও আমি মামাও কি পাশে থাকো, তাহলে আর সমস্যা এটা হবে আল্লাহ না। কাস্টম করে মজা দিয়েছে জানিস? অনেক বোঝানোর পর মামি রাজি কোন হয়। সিস্টেম গেলে তবে আমরা তো আমি ও আজ রাজি হইনি। এত আবার ইয়াহুরে নেই এটা মামার কাছে থাকতে হবে। এসব এই ভেবে কোগা আমি মায়ের এসে রাজি সমস্যা হয়েছি যায় দেখে ডাইরেক্ট চার সাইডে বছর বলে পর এই কয়েক বছরে সবার কোন মাঝে গান? অনেক চেঞ্জ এসেছে। কোনগা নীলা আর আমাদের মাঝে জান না থাকে। দেখি নাই যে মামা এর কাছে মামি যাও এখন ওকে এটাই তো বাসায় নিয়ে কথা। পড়াশোনা করে। কিন্তু তারপরেও আমি আয়ো আয় সুমাইয়া, প্লাস পিকচার বইতে মারি না আর এর কাছে রাই যাই আফা, মোবাইল সবাই মিলে নীলাদের বাসায় সপ্তাহে রাইতে চলে এসেছি। একদিন ঘুরতে যাই। এই অন্যদিকে এখন বৃষ্টি করে গেছে বোন আমার সবার আয় তো 10 টাকা লই রাখতে গেছি নিজের মায়ের উমরে কথা থেকে বাবা, পূরণ করতে ষাট পেরে টাকা। নিজেকে সুখী ভাবে না। সে নাকি আমার মতো ভাইপের সুখী, মেরনি নেই পাগলি একটা। ও হ্যাঁ, এখন লেগ না শুনে আমি কি? কলেজের বাংলা ব্যাকরণ ম্যাডাম। আব্বুর আম্মুর কথাতে একটা কি ছেলের সাথে নেই? ওর সামনের মাসে বিয়ে, আর আবার হলো আমাদের বিয়ে। 2 বছর আব্বু আমার বেশিরভাগ সময় আমার সাথেই কাটে। আমি অফিসে আর সময় বাসায় কাছে ভালোই কাটতে লাগলো আমাদের এই জীবন। শোনো, বলো, এদিকে আসো আগে। কি বলবে সেটা আগে বলো। আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। ও খাবারে কেন? একদম বড় কথা খাওয়ার জন্য পারবো না। কেন বাবু? কাজ করতে হবে তাই। একটা দাও না প্লিজ। একটাই কিন্তু, একটা এত কম কেন? বাকিটুকু রাখে দেবো। সত্যি? হুম, ঠিক। এখন শুধু রাতের জন্য অপেক্ষা। আল্লাহ,
তাড়াতাড়ি রাতটা দিয়ে দাও। আপনাদের আর জানতে হবে না। রাতে অনেক কিছু করব, কিন্তু আপনাদের বলতে পারবো না। প্রতিদিন এবারে তো করে ভালোবাসার নতুন কোনো নতুন গাড়ি তো গল্প বুঝেই পেতে জানা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব খালি করে বেগুন পাশে বট থাকা দিছত না বেল কোনো গাড়ি বুঝে যাবে আজকে দিয়ে 3 আউট লেগেছে সুজনের লগে ফাইন ভিডিও হয়েছে কেন হেয়ার সব কিছু বড় বড় ছিল তবে খেলাটা আমাদের কন্ট্রোলে আসছিল এগুলো এর বড় বলেছে আবার টানা দিয়ে গেছে এই কারে ফোনে করে কিচ্ছুই নেই হ্যাঁ কেন আছে না আমি নিজে এইডি দেখি নিচে আই আর কি মারছিলাম এই যে মনে হয় মারছিলাম আর 100 প্লাস লাইক হয়ে গেছে হ্যাঁ আরে হেয়ার ভিডিওতে 100 প্লাস লাইক হয় না কাছাকাছি মানে 100 ভিউ হয়েছে 1000 हेयर इतना 3 नंबर 4 नंबर पे डीसा मेरा बट कुछ है मेरे কত নম্বর इंग्लिश गो ये बॉयज इंग्लिश भाई यार ये तो खेलते हो ये राइन में यार रहा यार लेने में छुट्टियां जाना और दिया कर ये इंग्लिश भाई वो ये कहां अरे आईडी खेले वो लाइन ये साइज ना हो बेटी आईडी खेले वो लाइन जी में जी में पे ठीक है फिर हमने करने वाला है कुछ टाइम लगेगा ये रिक प्रोडक्शन है तेरे से पूरी दे तो नहीं यार तो वाले करना रे यार ताते करना इच्छा हेयर रिकॉर्ड दी मेरे हेयर दी की नीचे wanted हेयर अरे यार वांट प्लेयर बे आई पूरा वीडियो रे अच्छा बाशर कर वो हम हवाई नहीं थी ठीक है सकते हैं बंदी करे अरे क्या माल है कि आगे राउंड आगे जाके शेष तो हो यार तो की बच जाएगा सानी मियाडी एक की बच रही है यार तो गिजुरा ना बोल भाई से और अरे बोलते ना ये 3 राउंड लेसे हम 5 राउंड लेसे एक दिन वीडियो बनाई তোর বমে কি বিয়ার রঙ দিতে পারবে না
বিয়ের র্যাঙ্কে তোর বন্ধু মরবি না, বুঝলি না? বিয়ের র্যাঙ্কে তোর আমি তুই মরবি না, বউ বউ হ্যাঁ মরবি না। হ্যাঁ ও এটা কিছু ট্রেনিং গ্রাউন্ড। বেস হেলমেট থাকলে মরে না। Quickie B conversion for everybody. না কিন্তু সারা আসলে এমন রোস্টে করছে সিজি ক্যামেরার লেগ, L20 ক্যামেরার লেগ। হ্যাঁ নাহলে শেষ ছিল বাল বেরিয়ে কিন্তু শেষ ছিল। First blood. Restored EP for everybody. यार हाथ देखो ना यार, Gotta make it fun. Resources here. নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল। আজ হয়তো সময় খারাপ, এটা বোকা। हानिर भी तय मुंबई से जाते मुंबई जाते मन ना दो तारे ना अगर खोले नहीं दे दो एक हम अरे अंदर खाए किसी ने मरे তোর গুলো কি করে তো দেয় না, আমি কি আলটা দিয়ে গেলাম স্মৃতি গেলে তো দেয়া। আলটা দিয়ে গেলাম